শুভেচ্ছা আজকের ক্লাসে সবাইকে। আজকে আমাদের ক্লাসটাতে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটির সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা যারা এইচএসসি 21 ব্যাচ আছো তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা তোমাদের, এবং এইচএসসি 22 ব্যাচের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ফিজিক্স সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা থেকে বেশ কয়েকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, যাতে তোমরা পরীক্ষার মধ্যে তাপগতিবিদ্যার যে প্রবলেমগুলো আসবে সৃজনশীল, সেগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারো। তো দেখো, আজকে আমাদের তাপগতিবিদ্যার সিকিউ ক্লাসের এপিসোড 1। তো দেখো, এই ক্লাসটাতে আমরা মোটামুটি 10-12টার মতো সৃজনশীল প্র্যাকটিস করব। আমরা আজকের প্রথম ক্লাসে আমাদের টার্গেট থাকবে 5 থেকে 6টা আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তো দেখো, ক্লাসটা লেন্থি হবে না, 1 ঘন্টার মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। তো দেখো, এই তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা থেকে আমি তোমাদেরকে বেসিক ক্লাস নিয়েছি। তো দেখো, তাপগতিবিদ্যার চ্যাপ্টার থেকে সৃজনশীল যখন আমরা আনসার করতে যাব, সেখানে যে বিষয়গুলো নিয়ে আমাদের জানতে হয় আমি একটু রিভিউ দিচ্ছি চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে, যাতে তোমরা সৃজনশীলগুলো খুব সহজে ক্যাপচার করতে পারো। তো দেখো, এখানে সবার প্রথম এখানে যে বিষয়গুলো জানতে হয়, তোমার 4টা প্রক্রিয়া: সমচাপ, সমায়তন, রুদ্ধতাপীয়, ঠিক আছে, এবং সমষ্ণ প্রক্রিয়া। এই 4টা প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলাটা আমাদের জানতে হয়। তাহলে আমরা যদি আসি সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা হলো del W is equal to P del V। ওকে, এবং এরপরে যদি আমরা সমায়তন প্রক্রিয়ায় আসি, সমায়তন প্রক্রিয়া, তো দেখো সমায়তন প্রক্রিয়ায় আয়তনের কোনো চেঞ্জ হয় না, যার কারণে এই ক্ষেত্রে কৃতকাজ হয় না, কৃতকাজ 0, এই ক্ষেত্রে কৃতকাজ 0। এরপর আমরা যদি আসি সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা হলো, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা হলো W equal to nRT ln V2 by V1। আরেকটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি nRT ln P1 by P2, ঠিক আছে, এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি। তো দেখো, তারপরে যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আসি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় এই প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা W equal to nR gamma minus 1 into T1 minus T2, ঠিক আছে। এই যে 4টা আমরা কৃতকাজের ফর্মুলা দেখলাম, এই কৃতকাজের ফর্মুলা থেকে কিন্তু তোমরা সৃজনশীলে প্রশ্ন পাবে, এখান থেকে প্রবলেম সলভ করবে তোমরা। তো দেখো, এরপর আসি, এইটা একটা টপিকস যেখান থেকে সৃজনশীলে প্রশ্ন আসে। সেকেন্ডলি, এই তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে আমাদের কার্নো ইঞ্জিন এবং তাপীয় ইঞ্জিন থেকে, কার্নো ইঞ্জিন এবং তাপীয় ইঞ্জিন থেকে, তাপীয় ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন, আরেকটা হলো কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন। তো দেখো, তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা, দক্ষতা এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইনটু 100%, ঠিক আছে। এবং কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতার সূত্র সেম, 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100%, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি, 1 মাইনাস T2 বাই T1 ইনটু 100%, ঠিক আছে। এরপরে দেখো, আমাদের এন্ট্রপি নিয়ে জানতে হয়, এন্ট্রপি ইকুয়াল টু ডিএস, ঠিক আছে। এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন আমরা তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা, তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা দিয়ে আমরা এন্ট্রপির পরিবর্তনটা বের করি, ঠিক আছে। এইখান থেকে যখন আমরা প্রবলেম সলভ করব, তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তারপরে দেখো, কার্নো ইঞ্জিনের যে চক্রটা, কার্নোট চক্র, সেই কার্নোট চক্রটা আমাদের একটু জানতে হয় এই চ্যাপ্টার থেকে। আমি তারপর আর একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি কার্নোট চক্রটা। তো দেখো, কার্নোট চক্রের 4টা ধাপ, 4টা ধাপের প্রথম ধাপে হয় সমষ্ণ প্রসারণ, প্রথম ধাপে হয় সমষ্ণ প্রসারণ, ঠিক আছে। আমি তোমাদেরকে ধাপগুলো একটু লিখে দিচ্ছি। প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ, হ্যাঁ, এটা প্রথম ধাপ, স্টেপ। দ্বিতীয় ধাপে হয় রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় প্রসারণ। তৃতীয় ধাপে হয় সমষ্ণ সংকোচন, এবং চতুর্থ ধাপে হয় রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে। আমরা যদি একটু গ্রাফটা দেখি, যেহেতু এখানে গ্রাফ থেকে মোস্ট প্রশ্ন আসবে, তো দেখো গ্রাফটা এরকম, প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ, ঠিক আছে, এটা সমষ্ণ প্রসারণের গ্রাফ। তাহলে এটাকে যদি আমরা এ ডিনোট করি, এটাকে যদি বি দেই, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে গ্রাফটা একটু খাড়া হবে, গ্রাফটা একটু খাড়া হবে, ওকে। তারপরে ধাপে হচ্ছে আমাদের সমষ্ণ সংকোচন, এখান থেকে সমষ্ণ সংকোচন।
তারপর ধাপে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তাহলে দেখো এগুলোকে যদি আমরা সি, এটাকে যদি ডি দ্বারা ডিনোট করি, তাহলে এখানে P1 V1, এটা P2 V2, এটা হলো P3 V3, আর এটা হলো P4 V4। ওকে, এবং এখান থেকে এইটুকু জানলেই হয়। তাহলে এখানে যেহেতু এখানে সমস্ত প্রসারণ হচ্ছে, এখানে আমরা সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলাটা ইউজ করতে পারি, এবং এখানে যেহেতু তোমার রুদ্ধতাপীয় প্রসারণ, সেখানে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলাটা ইউজ করতে পারি। ওকে, এরপরটা আবার সমস্ত সংকোচন, দ্যাট মিন্স এখানে আমরা সমস্ত প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলাটা ইউজ করতে পারি। তো এই টপিকসটা, এর বাইরে আরেকটা টপিকস থেকে যেখানে আমার সৃজনশীল আসে, সেটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যেখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো দেখো, এগুলো একটু মাথায় রাখো, তাহলে তোমাদের সৃজনশীলগুলো সলভ করতে তোমাদের খুব সহজ হবে। তাহলে দেখো, যদি কোনো সিস্টেমে আমরা তাপ প্রয়োগ করি বা তাপ যদি অপসারণ করি, কোনো সিস্টেমে তাপ প্রয়োগ বা তাপ যদি অপসারণ করি, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে, হয় তাপমাত্রার পরিবর্তন ঘটবে, আর না হলে অবস্থার পরিবর্তন ঘটবে, না হলে অবস্থার পরিবর্তন ঘটবে। এই দুইটা কাজ থেকে যে কোনো একটা কাজ করবে। ওকে, হয় তাপমাত্রার পরিবর্তন, না হলে অবস্থার পরিবর্তন। তাহলে দেখো, যদি তাপমাত্রার পরিবর্তন ঘটে, সেই ক্ষেত্রে ডেল কিউ ইকুয়াল টু আমরা ms ডেল টি ইউজ করতে পারি, ঠিক আছে। আর যদি অবস্থার পরিবর্তন ঘটে, সেই ক্ষেত্রে আমরা ডেল কিউ ইজ ইকুয়াল টু mlf অর mlv ইউজ করতে পারি। এখন কথা হলো lf এবং lv কি। তাহলে দেখো, যদি বরফ থেকে পানি হয়, তাহলে গলনের আপেক্ষিক সুপ্ততাপ আমরা ইউজ করব, আপেক্ষিক সুপ্ততাপ আমরা ইউজ করব, যার মানটা হলো 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। এবং এলবিটা হলো বাষ্পীভবনের সুপ্ততাপ, ঠিক আছে। এটার মান হলো 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। এবং এককটা জুল পার কেলভিন, জুল পার কেলভিন, পার মোল আছে মেবি। তো এটাই, ঠিক আছে। তো দেখো, এটা একটু জাস্ট মাথায় রাখতে হয়। আমাদের গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত? 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 6, এবং বাষ্পীভবনের আপেক্ষিক তাপ হলো, অর্থাৎ পানি থেকে যদি বাষ্প হয়, সেক্ষেত্রে আপেক্ষিক তাপটা কত? 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো দেখো, আমরা এখন সৃজনশীল প্র্যাকটিস করব কিছু। আচ্ছা, এটা জুল পার কেজি, জুল পার কেজি হবে, এটা হবে জুল পার কেজি। তো দেখো, এইটুকু বেসিক আলোচনা আশা করি তোমরা বুঝছো। আমি চ্যাপ্টারটা নিয়ে একটু রিভিউ দিয়ে দিলাম তোমাদেরকে। তো এখন আমরা সৃজনশীলে চলে যাব। তো দেখো, প্রথম সৃজনশীলটা আমরা প্রথম এপিসোডটা বোর্ড কোশ্চেন নিয়ে শেষ করব। বোর্ড কোশ্চেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আমরা প্রথম এপিসোডটা শেষ করব। নেক্সট এপিসোডে আমরা বিভিন্ন স্কুল কোশ্চেন, বিভিন্ন কলেজ কোশ্চেন নিয়ে কথা বলার চেষ্টা করব। তো দেখো, প্রথম সৃজনশীলটা আমি লিখছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো, অথবা তোমাদের যদি গাইড থাকে, তাহলে গাইডটা থেকে প্রশ্নটা জাস্ট দেখতে পারো, ঠিক আছে। সিকিউ 1, প্রথম সিকিউ নিয়ে আমরা কথা বলবো, তাপ পরিবাহী ও তাপ অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 into 10 to the power 5 প্যাসকেল চাপে ও 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হবে।
ঠিক আছে। এখন বলা হলো হিলিয়ামের জন্য আমাদের গামার মান দেওয়া আছে 1.41, ঠিক আছে, এতটুকু, এবং আর এর মান দেওয়া আছে 8.31 জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। এরপর আসো আমাদের গ নাম্বার প্রশ্ন, বলা হলো অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা কত, ঠিক আছে। গ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলে সিলিন্ডার দুটির মধ্যে কোনটিতে কৃতকাজ বেশি। তো দেখো, এটা হলো আমাদের ঢাকা বোর্ড 2019 সাল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো, খেয়াল করো, এখন এখানে তোমাদেরকে যে বেসিকটা বুঝতে হবে তা হলো, যে বেসিকটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হলো, যদি পরিবাহী সিলিন্ডার হয়, তাপ পরিবাহী সিলিন্ডার হয়, সেক্ষেত্রে আমাদের সমস্ত প্রক্রিয়া ঘটবে। আর যদি অপরিবাহী সিলিন্ডার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটবে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে আমাদের তাপমাত্রা দেওয়া আছে এবং চাপের কথা বলা আছে, চাপের পরিমাণ অর্ধেক করা হলো, ঠিক আছে। তাপ এবং চাপের কথা আছে, তাপমাত্রা এবং চাপের কথা বলা আছে, তাহলে এটা কোন প্রক্রিয়া ঘটবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কেন? অপরিবাহী সিলিন্ডারের কথা বলা হয়েছে, অপরিবাহী সিলিন্ডারের রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটবে। তাহলে দেখো, আমরা যদি গ নাম্বারটা সলভ করতে যাই, তাহলে এখানে অপরিবাহী সিলিন্ডারে কোন প্রক্রিয়া ঘটবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটবে। তোমরা একটু সাজিয়ে লিখবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটবে। তাহলে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি কি দেয়া আছে কি কি, আমাদেরকে T1 দেয়া আছে, T1 কত, 600 কেলভিন দেয়া আছে, T1 600 কেলভিন দেয়া আছে। এখন আমাদেরকে T2 বের করতে হবে, T2 চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে, এবং বলা হচ্ছে এখানে দেখো তো, চাপের পরিমাণ অর্ধেক করা হলো। তাহলে প্রথমে চাপ যদি P1 হয়, পরে চাপটা কি হবে, তোমার P1 এর হাফ হবে, অর্ধেক হবে। কেমন? তাহলে প্রথম চাপ P1 সমান যদি তুমি P ধরো, পরবর্তীতে চাপটা কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং চাপের একটা সম্পর্ক আছে, সেটা হলো যে Tp টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। ওকে, তাহলে এখানে T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, এটা হলো যে আমাদের সূত্র, ঠিক আছে। এখন দেখো, এখানে আমরা বের করতে হবে T2 এর মান। তাহলে T2 টাকে যদি রেখে দেই, যদি এই P2 টাকে এপাশে পাঠিয়ে দিই, তাহলে কি হচ্ছে, T1 ইনটু উপরে আছে P1, নিচে আছে P2, দুই দিকেই সহ পাওয়ার হলো কত, 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। ওকে, এখন মানটা বসাই দাও। T1 এর মান কত, 600, P1 এর মান কত P, আর P2 এর মান কত, P/2 টু দি পাওয়ার 1 মাইনাস গামার মান কত, গামার মান দেওয়া আছে 1.41 ডিভাইডেড বাই 1.41। তোমরা যদি এখন ক্যালকুলেশন করো, এই ক্ষেত্রে কি হচ্ছে, P আর P চলে গেলে এখানে 2 থাকবে, কেমন? তাহলে এরপর লাইনটা হবে এরকম, 600 ইনটু, এখানে এটাকে ক্যালকুলেশন আমি একটু এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে, P আর এখানে P/2 টা উল্টে যাবে, 2/P, তাহলে এটা কাটা গেলে জাস্ট 2 থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1.41 ডিভাইডেড বাই 1.41। তাহলে ক্যালকুলেশন করলে মানটা কত আসে, চূড়ান্ত তাপমাত্রা আসে 454.34 কেলভিন। এটাই হলো আমাদের গ নাম্বারের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা ঘ নাম্বারে যাব। বলা হলো সিলিন্ডার দুটির মধ্যে কোনটিতে কৃতকাজ বেশি। তা দেখো তো, প্রথম সিলিন্ডারটা হলো যে তাপ পরিবাহী, তাহলে তাপ পরিবাহী সিলিন্ডারে সমস্ত প্রক্রিয়া ঘটে, তাহলে দেখো তো, ঘ নাম্বারে আসি আমরা, প্রথম সিলিন্ডারে, অথবা তোমরা এটাকে লিখতে পারো তাপ পরিবাহী সিলিন্ডার, ঠিক আছে। ঘ নাম্বারে আসলাম আমরা, এখানে কোন প্রক্রিয়া ঘটবে, সমষ্ণ প্রক্রিয়া ঘটবে। কোন প্রক্রিয়া, তোমরা জাস্ট বোঝার জন্য একটু লিখে দিলাম, এখানে সমষ্ণ প্রক্রিয়া ঘটবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলা কি, সিলিন্ডারের ক্ষেত্রে কৃতকাজ যদি আমরা W1 ধরি, W1 এর সূত্র কি, সমস্ত প্রক্রিয়া কৃতকাজের সূত্র হলো nRT ln P1/P2। এখানে আমরা V2/V1 কেন ইউজ করলাম না, যেহেতু আমাদের আয়তনের কথা বলা নেই, আমাদেরকে চাপের কথা বলা হয়েছে। কেমন? এখানে কি কি দেয়া আছে দেখো তো, P1 সমান যদি আমরা P ধরি, P2 টা কি করা হলো, অর্ধেক করা হলো, ওকে। এবং T এর মান কত, 600 কেলভিন, T এর মান দেয়া আছে 600 কেলভিন, আর এর মান হলো আমাদের 8.31
জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। তারপরে দেখো আমাদের n এর মান কত এখানে বলে দেয়া আছে 1 মোল, 1 মোল বলে দেয়া আছে, দ্যাট মিন্স n ইকুয়াল টু 1 মোল, ঠিক আছে। এখন মানগুলো বসিয়ে দাও, n এর মান 1, 1 যেহেতু লেখার দরকার নেই, তাহলে r এর মান কত 8.31, t এর মান কত 600 লং, p1 এর মান কত, p1 এর মান হলো p আর p2 এর মান হলো p/2, তাহলে ক্যালকুলেশন করো 8.31 ইনটু 600 ইনটু লং 2, এটা ক্যালকুলেশন করলে 2 আসে, তাহলে ক্যালকুলেশন করো মানটা কত আসে, কৃত কাজের মানটা আসে প্রথম ক্ষেত্রে 3456.03, 3456.03 জুল, 3456, ঠিক আছে। তাহলে এটা কি প্রথম ক্ষেত্রে আমাদের মান এসেছে কত, W1 এর মানটা একটু পাশে লিখে রাখছি, W1 সমান কত 3454.03 জুল। এখন আসো তারপর তাপ অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে কি করবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া করবে। কোন প্রক্রিয়া করবে, রুদ্ধতাপীয়। তাহলে এটা আমরা মুছে দেই। এখন আমরা দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে যাব, এটা হলো তাপ অপরিবাহী। এই সিলিন্ডারটা হলো আমাদের তাপ অপরিবাহী, তাপ অপরিবাহী, কেমন। তাহলে এই সিলিন্ডারের ক্ষেত্রে দেখো তো কোন প্রক্রিয়া ঘটবে, তাপ অপরিবাহী সিলিন্ডারে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটবে, রুদ্ধতাপীয়। এখন দেখো তাহলে রুদ্ধতাপীয় সিলিন্ডারের ক্ষেত্রে সূত্রটা কি, W2 is equal to nR divided by gamma minus 1 into T1 minus T2, ওকে। এখন দেখো T1 T2 তোমরা কনফিউজড হওয়ার দরকার নেই, তোমরা এই ক্ষেত্রে বড় যেটা মান তাপমাত্রা সেটাকে আগে লিখবা, ছোট তাপমাত্রার মানটাকে পরে লিখবা, ওকে। তাহলে এখন দেখো এখানে কি কি দেয়া আছে আমরা একটু করে লিখি। আমাদের কি কি লাগছে, আমাদেরকে T1 এর মান লাগছে, T2 এর মান লাগছে। T1 এর মান কত 600 কেলভিন এবং T2 এর মান হলো, আমরা মান বের করেছি গ নাম্বারে, চূড়ান্ত তাপমাত্রা বের করেছিলাম 454 দশমিক কত পেয়েছিলাম দেখি 34, 454.34 পেয়েছিলাম, 54.34, ওকে। তাহলে এখন জাস্ট মানটা বসায় দাও, n ইকুয়াল টু 1, যেহেতু এটা লেখার দরকার নেই, তাহলে 8 এর r এর মান হলো 8.31, গামার মান হলো 1.41 মাইনাস 1, T1 এর মান হলো 600 এবং T2 এর মান হলো 454.34, ওকে। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মানটা আসে 1806.62। তাহলে এক্ষেত্রে মান কোনটা বেশি, W1 এর মানটা বেশি। তাহলে কি তাপ পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে কৃত কাজটা বেশি, অর্থাৎ W1 is greater than W2, প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে কৃত কাজের মানটা বেশি। আশা করি বুঝেছো তোমরা এটা। তো আমরা নেক্সট সিকিউ তে মুভ করব, ঠিক আছে। আমরা নেক্সট সিকিউ তে মুভ করব, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝো তোমরা কমেন্টে আমাকে জানাবা, কেউ যদি না বুঝলো তাহলে আমাকে কমেন্টে জানাবা। এখন দেখো আমরা নেক্সট সিকিউ তে এখন আমরা যাব। নেক্সট সিকিউটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সিকিউ, কারণ এই সিকিউটা যদি তোমরা বুঝো তাহলে খুব সহজেই এই টাইপস এর ম্যাথগুলো তোমরা বুঝতে পারবে, অর্থাৎ আপেক্ষিক তাপের যে ম্যাথগুলো সেগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। এক প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থেকে বাষ্পে রূপান্তরিত করা হয়। অন্যদিকে বি প্রক্রিয়ায় বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করা হবে, ঠিক আছে। এখন এখানে বলা হচ্ছে পানির আপেক্ষিক তাপ বলতে S বোঝায় আর কি। S সমান কত দেয়া আছে, 4200 জুল পার কেলভিন পার কেজি, ঠিক আছে। এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র দেয়া
পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ দ্যাট মিন্স এলভি দেওয়া আছে কত 2.26 × 10⁶ জুল পার কেজি। এটাকে আমরা কি বলি, এলভি কে বলি পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এবং এলএফ কে বলি পানির গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো দেখো এখানে আমাদের গ নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকের এক প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ কত, প্রয়োজনীয় তাপ কত। ওকে, এবং ঘ নম্বরে বলা হচ্ছে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মান বেশি, বিশৃঙ্খলার মাত্রা বেশি। ওকে, এখন দেখো এই দুইটা প্রশ্ন, এই প্রশ্নটা এসেছিল যশোর বোর্ড 2019। তোমাদের কাছে প্রশ্ন থাকলে এটা বের করো। এখন আমরা এটা সলভ করব যশোর বোর্ড 2019 সালের প্রশ্নটা। ওকে, যশোর বোর্ড 2019 সাল। এখন দেখো বলা হলো এ প্রক্রিয়ায় উদ্দীপকের, এটা এ প্রক্রিয়ায় হবে, এখানে উদ্দীপকের এ প্রক্রিয়া। এখন এ প্রক্রিয়ায় কি করা হয়েছে দেখো তো, 0°C তাপমাত্রা থেকে বাষ্পে পরিণত করা হয়েছে, 0°C তাপমাত্রা থেকে বাষ্পে পরিণত করা হয়েছে। এখন দেখো এক্ষেত্রে জাস্ট একটু বেসিকটা বুঝো। 0°C তাপমাত্রা কি ছিল, পানি ছিল, পানি 0°C তাপমাত্রা পানি ছিল, তাকে তুমি হিট দিয়েছো, ফলে কি হয়েছে, হিট দেওয়ার পরে 100°C তাপমাত্রার পানি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তাপ দেওয়ার ফলে কি হয়েছে, ওই সিস্টেমে তাপ দেওয়ার ফলে তাপমাত্রা চেঞ্জ হয়েছে। এরপর যদি আমি আবার তাপ দেই তাহলে কি হবে, 100°C তাপমাত্রা ভ্যাপর হবে, অর্থাৎ কি বাষ্প হবে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে তুমি তাপ দিয়েছো, তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এখানে তুমি তাপ দিয়েছো, অবস্থার পরিবর্তন হয়েছে, পানি থেকে বাষ্প হয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা তাপ বের করব, একটা Q1 আর একটা হলো Q2। এই Q1 এর সূত্র কি হবে, ms del T, আর এই Q2 এর সূত্র কি হবে, mlv। ওকে, কেন, এই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়েছে, এই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়েছে, পানি থেকে বাষ্প হয়েছে, তাই কি আমরা mlv ইউজ করেছি। এখন দেখো প্রথম ক্ষেত্রে তাহলে আমরা বেসিকটা বুঝে গিয়েছি। এখন আসো 0°C তাপমাত্রা পানি হতে 100°C তাপমাত্রার পানিতে পরিণত হতে, তাহলে এখানে কি 0°C তাপমাত্রা পানি হতে 100°C তাপমাত্রা পানি যখন হয়েছে তখন কি, তখন কি কি লাগতেছে আমাদের দেখো তো, আমাদের তখন কি ms del T। তাহলে দেখো এখানে কার কার মান দেওয়া আছে, m এর মান কত 2 কেজি, তাহলে m এর মান দেওয়া আছে 2 কেজি। ঠিক আছে, তারপর আমাদের s এর মান দেওয়া আছে কত 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, এবং T1 কত, T1 হলো 0 এবং T2 হলো কত 100। তাহলে T1 হলো 0°C এবং T2 হলো 100°C। মনে রাখবে এদেরকে অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে, কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের পার্থক্য বের করতে হচ্ছে, পরিবর্তন, তাহলে ডেল টি কত হবে, 100 থেকে 0 গেলে 100°C। আমরা জানি তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন একই, ডিগ্রি সেলসিয়াস যে কথা কেলভিনও সে কথা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 100°C কে 100 কেলভিন লিখতে পারি কখন, তাপমাত্রা পরিবর্তনের সময়। তাহলে এখন দেখো তো Q1 কত হবে, ms del T, m এর মান হলো 2, s এর মান হলো 4200 এবং t এর মান হলো 100, del d এর মান হলো 100। তাহলে ক্যালকুলেশন করলে মানটা আসে 8.4 into 10 to the power 5 জুল। এটা হলো আমাদের Q1 এর মান। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝে গিয়েছো। এখন দেখো যখন 100°C তাপমাত্রা পানি থেকে 100°C তাপমাত্রা ভেপর হবে, যখন বাষ্পে পরিণত হবে, তখন আমরা তাপটা বের করব। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝেছো। এখন আসো Q1 এর মান আমরা পেয়ে গিয়েছি, এবং আসো 100°C তাপমাত্রা পানি হতে 100°C তাপমাত্রা বাষ্পে পরিণত হওয়ার সময়, এখন কি পানি থেকে বাষ্প হবে, এখন পানি থেকে কি হবে, বাষ্প, এখন পানি থেকে বাষ্প হবে, সেক্ষেত্রে প্রযুক্ত তাপটা কত হবে, Q2 = mlv। ওকে, তাহলে m এর মান কত 2, lv এর মান কত 2.26 × 10⁶ এত জুল। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মানটা কত আসে, ক্যালকুলেশন করলে মানটা আসে 4.52 × 10⁶। তাহলে আমরা মোট তাপটা বের করে ফেলতে পারবো না, মোট তাপ
Q1 প্লাস Q2। ওকে, তাহলে মোট তাপ Q ইকুয়াল টু Q1 প্লাস Q2। Q এর মান ছিল 8.54 ইনটু 10 টু দি পাওয়ার 5 সাথে 4.52 ইনটু 10 টু দি পাওয়ার 6। এই দুইটা যোগ করলে মান যেটা আসে সেটাই কি আমাদের অ্যানসার, সেটা আমাদের গ এর অ্যানসার। ওকে, এরপর দেখো, এরপর আমাদেরকে বলা হচ্ছে কোন প্রক্রিয়ায় আমাদের বিশৃঙ্খলার মাত্রা বেশি। তাহলে আমরা বিশৃঙ্খলা পরিমাপ করি কোনটি দিয়ে? আমরা বিশৃঙ্খলা পরিমাপ করি এন্ট্রপিক পরিবর্তন দিয়ে। যার এন্ট্রপিক পরিবর্তন বেশি তার ক্ষেত্রে বিশৃঙ্খলাটা বেশি। ঠিক আছে, কোন একটা সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাপকে আমরা বলি এন্ট্রপিক মান। তাহলে যেই ক্ষেত্রে যেই সিস্টেমে আমাদের যে প্রক্রিয়ায় এন্ট্রপিক পরিবর্তনটা বেশি সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বিশৃঙ্খলার মাত্রাটাও বেশি। ওকে, তাহলে এখন দেখো আমরা প্রথমে এক প্রক্রিয়ায় আসবো। প্রথমে আমরা আসবো এক প্রক্রিয়ায়। আসো ঘ নাম্বারে আসো। এক প্রক্রিয়ার ক্ষেত্রে বা এক প্রক্রিয়ায় এখানে দুইটা ঘটনা ঘটে। দুইটা ঘটনার মধ্যে কি কি? একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়, সেক্ষেত্রে এন্ট্রপিক পরিবর্তনটা কত আমরা বের করব। তাহলে দেখো তো, প্রথম কাজ হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে কি হচ্ছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হচ্ছে। এটাও কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ছিল। তাহলে এই ক্ষেত্রে প্রথমের এই ক্ষেত্রে আমাদের তাপটা কত, তাপ শক্তিটা কত ছিল? আমরা গ নাম্বার থেকে বের করেছি। Q1 এর মানটা কত ছিল? এই ক্ষেত্রে Q1 ছিল 8.5 × 10 টু দি পাওয়ার 6 জুল। কখন এই মানটা কখন ছিল? যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আমাদের কি হচ্ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তোমার পানিতে রূপান্তরিত হচ্ছিল তখন মানটা ছিল এত। এখন দেখো আমাদের এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে। কি বের করতে হবে? এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমাদের এন্ট্রপির পরিবর্তন বের করার ক্ষেত্রে এই মানের প্রয়োজন নেই। এই মানের প্রয়োজন নেই কেন? আমরা কিভাবে বের করব? তাহলে দেখো তো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত হলো। তাহলে এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কি? এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনকে যদি আমরা DS1 বলি, তাহলে এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কত? DS1 টা কত? ms ln T2/T1। তাহলে T2 এর মান কত? T2 এর মান হলো 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে নিয়ে যাও, 273 দ্বারা যোগ করো, তাহলে কত আসে? 373 কেলভিন। T1 এর মান কত আসে? 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা মানে কত? 273 কেলভিন। ঠিক আছে, আশা করি এটা বুঝেছো। এখন জাস্ট মানটা বসানো। m এর মান কত? 2, s এর মান হলো 4200 ln 373/273। তাহলে ক্যালকুলেশন করলে মানটা কত আসে? মানটা আসে 2621.7 জুল পার কেলভিন। ওকে, জুল পার কেলভিন। আমরা কি পেয়ে গেছি? আমরা প্রথম ক্ষেত্রে অর্থাৎ এক প্রক্রিয়ায় দুইটা ধাপ ছিল। প্রথম ধাপে কি হইতো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হতো, এবং দ্বিতীয় ধাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হতো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে গিয়েছি। এখন আসো দ্বিতীয় ক্ষেত্রটা কি? দ্বিতীয় ক্ষেত্রটা হলো, দেখো তো, আমি এই পাশে দেখাচ্ছি তোমাদেরকে, এটা এই পাশে দেখাচ্ছি। তাহলে দ্বিতীয় ধাপটা কি ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভ্যাপর হবে, বাষ্প হবে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা Q2 এর মানটা কত পেয়েছিলাম? গ থেকে Q2 এর মানটা কত পেয়েছিলাম? এই ক্ষেত্রে আমরা Q2 এর মানটা পেয়েছিলাম 4.52 ইনটু 10 টু দি পাওয়ার 6। এটা আমরা কোথা থেকে পেয়েছি? গ নাম্বার থেকে পেয়েছি। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হতে প্রয়োজনীয় তাপটা কত ছিল? 4.52 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। এখন এই ক্ষেত্রে এন্ট্রপিক পরিবর্তনটা কত আমরা বের করে ফেলি। এখন দেখো তো, এখানে দুইটাই তো 100, তাহলে আমরা এখানে এই সূত্রটা ইউজ করব না। এখানে এন্ট্রপিক পরিবর্তনে এই সূত্রটা আমরা ইউজ করব না। কোনটা ইউজ করব? ds2 ইজ ইকুয়াল টু, সরি এটা হ্যাঁ ds, অর্থাৎ কি তোমার এন্ট্রপিক পরিবর্তন ds2 ইজ ইকুয়াল টু এই Q2 কে আমরা t দ্বারা ভাগ করব। t এর মানটা কত? 100। t এর মানটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আবার কেলভিনে নিয়ে যেতে হবে না? কেলভিনে নিয়ে গেলে কি 273 দ্বারা যোগ করো, তাহলে 373 হবে। t এর মানটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, এটার মান কি? 373 কেলভিন। আশা করি বুঝছো। এখন এখানে মানটা বসাও। Q2 এর মান কত? 4.52 ইনটু 10 টু দি পাওয়ার 6, এবং t এর মান কত? 373। ক্যালকুলেশন করলে মানটা কত আসে? ক্যালকুলেশন করলে মান আসে 12117 12117.96 12117.96 জুল পার। এখন টোটাল প্রক্রিয়ায় এন্ট্রপিক পরিবর্তনটা কত? টোটাল এখানে ds1 ds2 যোগ করো,
তাহলে এই প্রক্রিয়ায় আমাদের এন্ট্রপির পরিবর্তনটা হলো, এই দুটো যোগ করো, 2621.7 যোগ 12,117.96, টোটাল ক্যালকুলেশন করলে মানটা আসে কত? 14,739 জুল পার কেলভিন। ঠিক আছে, এখন আমরা বি প্রক্রিয়ায় যাব। বি প্রক্রিয়ায় কি করা হচ্ছে? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত করা হচ্ছে। অর্থাৎ এখানে তাপ দিবা, শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, অবস্থানের কোনো চেঞ্জ হচ্ছে না। 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি বানাবো, ঠিক আছে, এখানে অবস্থার কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে করি, এই মানটা তো আমরা পেয়ে গেলাম। এখন আসলে আমরা বি প্রক্রিয়ায় যাই। বি প্রক্রিয়ায় আমরা এখন যাব। তাহলে বি প্রক্রিয়ায় কি হচ্ছে? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে কি বানাবো আমরা? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাবো। ঠিক আছে, আমি তোমাদেরকে শীটে দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এখান থেকে বুঝো, শীট থেকে তোমরা নোট করতে পারবা। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের ডিএস এর মানটা কত হবে? এন্ট্রপির পরিবর্তনের মানটা কত হবে? মানটা হবে ms ln T2/T1। তাহলে m এর মান কত? এখানে কি কি দেয়া আছে ডাটাটা একটু করে লিখো, কি কি দেয়া আছে। তাহলে দেখো তো 10 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T1 এর মান কত? 10 ডিগ্রি সেলসিয়াস। T2 এর মান কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার সাথে 273 যোগ করলে কত আসে? 283 কেলভিন। এটার সাথে 273 যোগ করো 373 কেলভিন। m এর মান হলো 5 কেজি, m এর মান হলো 5 কেজি, এবং s এর মান কত? 4200। তাহলে দেখো m এর মান 5, s এর মান 4200 ln T2/T1। T2 এর মান হলো 373, T2 এর মান হলো 373, ঠিক আছে, আর T1 এর মান হলো 283। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? এটা জাস্ট তুমি ডিএসবি লিখে দিতে পারো। তাহলে এটার মানটা কত আসে? এটার মানটা আমাদের আসে, ক্যালকুলেশন করো, এটার মান আসে 5000। ক্যালকুলেটরটা একটু দাও তো। এটার মানটা আসে অ্যাকচুয়াল 373 ডিভাইডেড বাই 283 লং আনসার ইনটু 4200 ইনটু 5, 5798, 5798.76 এত জুল পার কেলভিন। তাহলে কোনটার মান বেশি তোমরা দেখেই বুঝছো, এটার মান বেশি, অর্থাৎ কি ডিএসএ বেশি, ডিএসএ অর্থাৎ এক প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা বেশি। তাহলে কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি? এক প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রাটা বেশি। আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা নেক্সট সিকিউতে যাব। তাহলে একটু করে লক্ষ্য করো, একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 16 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো ইঞ্জিনটি 227 ডিগ্রি সেলসিয়াস ও
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্য সম্পাদন করা হবে, সম্পাদন করতে পারে। ওকে, গতে আসো, গ নাম্বার আমাদেরকে বলছে ইঞ্জিনটির দক্ষতা নির্ণয়। ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে আমরা যদি গ নাম্বারটা সলভ করি একদম ইজি। দেখো এখানে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, 227 ডিগ্রি সেলসিয়াস আর একটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, গ নাম্বারটা সলভ করে ফেলো তোমরা, খুব ইজি। এটা হলো তোমাদের, এই প্রশ্নটা হলো বরিশাল বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019, তোমরা প্রশ্নটা দেখতে পারো। ওকে, বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্ন। তাহলে T1 এর মান কত? T1 এর মান হলো 227 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি কেলভিনে নিয়ে যাই 273 যদি যোগ করো তাহলে মান আসবে কত? 500 কেলভিন। এবং T2 এর মানটা হলো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত আসে? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এখন আমাদের ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে, এটা ইকুয়াল টু 1 - T2/T1 ইনটু 100%। ওকে, 1 - T2 এর মান কত? T2 এর মান হলো 273, T1 এর মান হলো 500 ইনটু 100%। তাহলে ক্যালকুলেশন করলে মানটা কত আসে? 45.4%, 45.4%। এমনিতে আমরা যখন ম্যাথ করি তখন দেখো, যদি ইঞ্জিনটা কার্নো ইঞ্জিন না হয় তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করি না, 1 - T2/T1 এই সূত্রটা ইউজ করি না দক্ষতার ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে তোমাকে তাপের মান যেহেতু দেয়া নেই এবং তুমি এটাও জানো না এই ইঞ্জিনটা কার্নো ইঞ্জিন কিনা, তাই তুমি এখানে এই সূত্রটা ইউজ করতে পারো, যেহেতু তোমাকে আর কোনো ডাটা দেয়া নেই, সেক্ষেত্রে এটা ইউজ করে ম্যাথ করলে প্রবলেম হবে না। তো দেখো এরপর আমরা ঘ নাম্বারে যাব, আমাদেরকে ঘ নাম্বার বলছে একই পরিমাণ প্রসারণের জন্য, একই পরিমাণ প্রসারণের জন্য কোন প্রক্রিয়ায় বেশি কাজ হবে? কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে? তাহলে দেখো ম্যাথ একদম ইজি। তাহলে প্রক্রিয়া কয়টা দেওয়া আছে এখানে? একটা বলা হলো সমস্ত প্রক্রিয়া আর একটা বলা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দুইটা প্রক্রিয়া দেওয়া আছে। এখন তোমাকে বের করতে হবে কোন প্রক্রিয়ায় কাজের মানটা বেশি, কোন প্রক্রিয়ায় কাজের মানটা বেশি। তাহলে এখানে কি কি বলা আছে? আমরা যদি প্রথমে সমস্ত প্রক্রিয়ায় বের করতে যাই, সমস্ত প্রক্রিয়ায় যদি প্রথমে আমরা বের করি, সমস্ত প্রক্রিয়ায়, তাহলে একটু করে খেয়াল করো কি কি দেওয়া আছে। সমস্ত প্রক্রিয়া যদি আমরা বের করতে যাই কি কি দেওয়া আছে আমাদেরকে, তাহলে দেখো তো আমাদের কি লাগবে? nRT ln V2/V1। তাহলে T এর মান কি দেওয়া আছে? T এর মান কত বলা আছে? এখানে আমাদেরকে বলা হলো T এর মান দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস, 227 ডিগ্রি সেলসিয়াস। কেমন? এইটা হলো আমাদের T এর মান সমস্ত ইঞ্জিনের ক্ষেত্রে। তাহলে দেখো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে T এর মানটা কত? T এর মানটা হলো 227 ডিগ্রি সেলসিয়াস বা 500 কেলভিন, 273 যোগ করো। তারপরে দেখো আমাদেরকে আর এর মান তো আমরা জানি, nRT ln V2/V1। এখানে কি বলা হচ্ছে? প্রক্রিয়ায় আয়তন কি করা হচ্ছে? আয়তন দ্বিগুণ করা হচ্ছে। আয়তন কি করা হলো? দ্বিগুণ করা হলো। তাহলে V2 কি হবে? 2V1। আয়তনটাকে কি করা হলো? প্রথম আয়তনের দ্বিগুণ করা হলো। ওকে, তাহলে এখন বের করো, কৃত কাজটা বের করো, nRT ln V2/V1। n এর মান কত? এখন n এর মানটা তোমাকে বের করতে হবে। এখানে বলা আছে 16 গ্রাম হাইড্রোজেন, 16 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমরা কিভাবে মোল সংখ্যা বের করি? মোল সংখ্যা হলো, মোল সংখ্যা ইজ ইকুয়াল টু তোমার কত মোল দেয়া আছে? 16 গ্রাম। এবং কার ক্ষেত্রে? হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে তার, হাইড্রোজেনের ক্ষেত্রে তার পারমাণবিক ভর কত? H2। H2 এর ক্ষেত্রে পারমাণবিক আণবিক ভর হলো 2, আণবিক ভর হলো 2। তাহলে 16/2 তাহলে কত? 8 মোল। কেন 8 মোল আসলো? 16 গ্রাম দেয়া আছে এবং হাইড্রোজেনের আণবিক ভর কত? 2, ভাগ দিলে 8 মোল। এখন মানগুলো বসিয়ে দাও, n এর মান 8, r এর মান 8.314 বা 8.31 ইউজ করতে পারো, 500 ইনটু লন V2 এর মান কত? V2 এর মান হলো 2V1 ডিভাইডেড বাই V1। ওকে, এখন ক্যালকুলেশন করলো, এই ক্যালকুলেশন করলে এই V1 এই V1 চলে যায় এবং ক্যালকুলেশন করলে মানটা আসে আমাদের 230 23040 জুল, 23040.2 জুল। এটা হলো আমাদের সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের মান, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের মান হলো এটা।
এরপর আসো আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাই, তাহলে এটার মানটা কত 2340.2। ঠিক আছে, এরপর যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাই, সমস্ত প্রক্রিয়ার কৃত কাজ পেয়েছি, এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাব। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলা কি? কৃতকাজের ফর্মুলা এটা যদি W2 হয় হলো nR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইনটু T1 মাইনাস T2। ওকে, এটা হলো ফর্মুলা, এটা হলো আমাদের ফর্মুলা। এখন দেখো এই মানটা যখন তুমি করতে যাবা, এখন দেখো তো তুমি একটা জিনিস খেয়াল করো তো, T1 এর মান আছে তোমার কাছে 227 ডিগ্রি সেলসিয়াস, T2 এর মান তো তোমার নেই। এখন যদি তুমি বলো না ভাইয়া T2 এর মান তো আছে, T2 এর মান তো 0 ডিগ্রি সেলসিয়াস, নো, 0 ডিগ্রি সেলসিয়াসটা T2 এর মান হবে না। কেন? কারণ এখানে তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজটা শুরু করলো, তাই না? তাহলে এখানে দেখো যখন তোমার কি আয়তনটা দ্বিগুণ হয়ে গেল, এখানে একটা চূড়ান্ত তাপমাত্রা আমাদের বের করতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা চূড়ান্ত তাপমাত্রা আমাদের বের করা লাগবে। এবং দেখো এই তাপমাত্রা T2 টা বের করার পরেই কিন্তু আমরা কি এই কৃতকাজের ফর্মুলাটা ইউজ করতে পারবো। এখন দেখো তো, তাহলে দেখো তো এখানে কি কি দেয়া আছে, তোমার তাপমাত্রা দেয়া আছে T1, ঠিক আছে, প্রথমকে এই ক্ষেত্রে দেখো তাহলে T1 কত দেয়া আছে 500 কেলভিন, ঠিক আছে, T2 টা তোমার বের করা লাগবে, V1 V2 সমান কত 2V1। কেন 2V1? কারণ আয়তনটা কি করা হলো, দ্বিগুণ করা হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কটা কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কটা হলো TV টু দি পাওয়ার গামা মাইনাস 1, TV টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে T1 V1, TV টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2। ওকে, তোমাদের সুবিধার্থে আমি একটু করে সম্পর্কগুলো লিখে দিচ্ছি। তিনটা সম্পর্ক আছে, একটা হলো PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর একটা হলো TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর একটা হলো TP টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই তিনটা মান আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলো একটু মুখস্থ রাখবা। তোমার যে কোনো দুইটা ডাটা দেয়া থাকলে আমরা এখান থেকে যে কোনো একটা কি ইউজ করতে পারবো, যেই ডাটা দেয়া থাকে। তাহলে এখানে কি দেয়া আছে, তাপমাত্রা এবং আয়তন দেয়া আছে, তাই এই ডাটাটা আমরা ইউজ করতেছি, এই সূত্রটা ইউজ করতেছি। তাহলে দেখো আমাদের T2 এর মানটা বের করতে হবে, T2 ইজ ইকুয়াল টু কি হবে, এখানে T1 আছে, এই V2 টা যদি পাশে চলে আসে তাহলে এখানে আছে V1, এখানে V2 যদি চলে আসে উপরে কি গামা মাইনাস 1। ওকে, এখন মানটা বসিয়ে দাও, T1 এর মান কত 500 এবং V1 এর মান কত, V1 এর মান তো V1 ঠিক থাকবে, জাস্ট V2 এর মানটা কত 2V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, গামার মান হলো 1.41 মাইনাস 1। এখন কথা হলো 1.41 কেন? কারণ এটা কি H2, এটা কি দ্বিপরমাণু গ্যাস, দ্বিপরমাণু, তাহলে গামার ক্ষেত্রে মানটা হবে কত 1.41। তাহলে তোমাদেরকে আরেকটু বলে দিচ্ছি, যদি এক পরমাণু গ্যাস হয়, এক পরমাণু গ্যাস হলে তার ক্ষেত্রে গামার মান কত 1.67, যদি দ্বিপরমাণু হয় 1.41, যদি বহু পরমাণু হয় 1.33। ওকে, এটা আশা করি তোমরা মনে থাকবে তোমাদের। তাহলে দেখো এটা যেহেতু দ্বিপরমাণু গ্যাস, তাহলে এই ক্ষেত্রে গামার মানটা কত 1.41, ঠিক আছে। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে এই যে V1, এই V1 চলে যায়, তাহলে ক্যালকুলেশন করলে মানটা কত আসে 376.3 কেলভিন, শেষ, ঠিক আছে। এখন তুমি কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলাটা ইউজ করে ম্যাথটা করে ফেলতে পারবে। তাহলে এখন এই প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলা ইউজ করো, W2 is equal to, এখন এখান থেকে বের করো, nR divided by gamma minus 1 into T2 minus T1। এখন এখানে দেখো T2 minus T1 ও লিখতে পারো, T1 minus T2 লিখতে পারো। আমি তোমাদেরকে বলেছিলাম যেটার মান বড় সেটার মানটা আগে লিখবা, এখানে T1 এর মানটা বড়, তাই আমি আগে T1 টাকে লিখবো, T1 minus T2। ওকে, এখন n এর মান কত 8, r এর মান কত 8.31, গামার মান কত 1.41 minus 1 ইনটু T1 এর মান কত 500, T2 এর মান কত 376.3। এটাই তো, এইটা। এখন মানটা বসাও, মানটা বসালে মান আসে কত 2057.3। ঠিক আছে, আমাদের মান বের হয়ে গেল, আমাদের মান বের হয়ে গেল 5 হবে। ঠিক আছে, তাহলে আমরা সমস্ত প্রক্রিয়া কৃতকাজের মানটা কত পেয়েছিলাম, সমস্ত প্রক্রিয়া কৃতকাজের মানটা ছিল তোমার কত 2340.2 জুল। তাহলে তোমরাই বলো কোন ক্ষেত্রে কৃতকাজের মানটা বেশি, এটা W1 ছিল সমস্ত প্রক্রিয়ায়,
আর ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া কত 20,057, তাহলে কোন প্রক্রিয়ায় বেশি? অবশ্যই W1 is greater than W2, সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের মানটা বেশি, সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের মানটা বেশি। আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন দেখো আমরা নেক্সট আরেকটা সৃজনশীলে যাই। ওকে, নেক্সট আরেকটা সৃজনশীলে আমরা এখন যাব। একটি তাপ ইঞ্জিনের গৃহীত ও বর্জিত তাপের অনুপাত দেয়া আছে 5:2। ঠিক আছে, উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা 70% হয়। দক্ষতায় 70%। ইঞ্জিনটি তাপ উৎস হতে ইঞ্জিনটি 1200 জুল তাপ গ্রহণ করে। 1200 জুল তাপ গ্রহণ করে। ঠিক আছে, এখন দেখো গ নাম্বার আমাদেরকে বললো প্রশ্ন ইঞ্জিনটির দক্ষতা। ঘ নাম্বার আমাদেরকে বললো তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তরিত করা যায়। তাহলে দেখো এখন আমরা যেই সিকিউটা সলভ করব তা হলো সকল বোর্ড 2018। ঠিক আছে, দেখো তাহলে এই প্রশ্নটা আমি লিখে রেখেছি, এখন এটা সলভ করব। দেখো বলা হলো একটি তাপ ইঞ্জিনের গৃহীত ও বর্জিত তাপের অনুপাত 5:2। উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে উৎসের তাপমাত্রা যদি 110 কেলভিন বাড়ানো হয় তাহলে দক্ষতা হয় 70%। ওকে, এখন বলা হলো তাপ উৎস হতে ইঞ্জিনটি 1200 জুল তাপ গ্রহণ করে। এখন খেয়াল করো, ইঞ্জিনের দক্ষতা বের করতে বললো আমাদেরকে। কি বের করতে বললো? দক্ষতা। তাহলে দেখো এখানে গৃহীত এবং বর্জিত তাপের অনুপাত দেওয়া আছে কত 5:2 না। তাহলে এখন দেখো তো আমরা গ নাম্বারটা সলভ করি। আমরা যদি গৃহীত তাপকে যদি Q1 বলি আর বর্জিত তাপকে যদি Q2 বলি তাহলে তাদের অনুপাত কত? অনুপাত দেওয়া আছে 5:2। অনুপাত দেওয়া আছে কত? 5:2। তাহলে এখান থেকে কি হয় দেখো তো, Q1 ডিভাইডেড বাই Q2, ঠিক আছে, ইকুয়াল টু 5/2। এখন এখান থেকে আমাদের মান লাগবে কার? Q2/Q1। তাহলে এটাকে যদি উল্টাই দিই আমরা মান পাচ্ছি 2/5। ওকে, মান পাচ্ছি কত? 2/5। মান পাচ্ছি আমরা 2/5। এখন দক্ষতা বের করে ফেলো। দক্ষতা নির্ণয় সূত্র কি? দক্ষতা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1 ইনটু 100%। শেষ কাজ শেষ। 1 মাইনাস Q2/Q1 এর মান কত? 2/5। 2/5 ইনটু 100%। ক্যালকুলেশন করে মান আসে 60%। আশা করি বুঝছো এটা। মান আসে আমাদের 60%। ওকে, তাহলে আমাদের গ নাম্বার শেষ। এখন আমরা যাব ঘ নাম্বারে। আসো, এখন ঘ নাম্বারে আমাদেরকে প্রশ্নটা কি বলছে একটু করে খেয়াল করো, একটু লক্ষ্য করো আমাদেরকে প্রশ্নটা কি বলছে। আমাদেরকে প্রশ্ন বলছে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে। ঠিক আছে, তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর করা যায়। তাহলে এখন দেখো প্রত্যাবর্তী ইঞ্জিনের বৈশিষ্ট্য কি? তার এন্ট্রপির পরিবর্তন 0 হবে।
এন্ট্রপিক পরিবর্তন 0 হবে এবং তার ক্ষেত্রে আমরা Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল টু Q2 T1 বাই T2 বলতে পারি প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে। ওকে, এখন দেখো এখানে বলা হলো তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তাহলে নিশ্চিত তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে। ঠিক আছে, কমাতে হবে বা বাড়াতে হবে, যাই হবে হোক। হ্যাঁ, আমাদের অত কিছু জানার দরকার নেই। এখন আমরা জাস্ট প্রশ্নের দিকে একটু তাকাবো। তাহলে দেখো উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা হয় কত? দক্ষতা হয় 70%। কথাটা বুঝতে পেরেছো? এখন তুমি জাস্ট একটু ধরে নাও, ধরে নাও ঘ নাম্বারে, এটা আমরা ঘ নাম্বার করতেছি, তাপ উৎসের তাপমাত্রা ধরে নাও, তাপ উৎসের তাপমাত্রা ধরে নাও T1। ঠিক আছে, এবং তাপ গ্রাহকের তাপমাত্রা ধরে নাও, তাপ গ্রাহকের তাপমাত্রাকে ধরে নাও T2। ঠিক আছে, এটা আমরা পেয়েছি। এখন দেখো বলা হলো তাপ উৎসের তাপমাত্রা যদি 110 কেলভিন বাড়ানো হয়, উৎসের তাপমাত্রা যদি 110 কেলভিন বাড়ানো হয় তাহলে তার দক্ষতা হয় কত? 70%। দ্যাট মিন্স তাহলে আমরা দক্ষতা সূত্রটা কি লিখতে পারি? এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইনটু 100%। এখন খেয়াল করো, এখানে আমাদেরকে এখানে বলা হলো তাপ উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা হবে কত? 70%। 70%। দ্যাট মিন্স এখান থেকে আমরা কি লিখতে পারি? তার আগে আমরা আরেকটা কাজ করি, এখান থেকে যদি এটা প্রত্যাবর্তী ইঞ্জিন হয়, এটা যদি প্রত্যাবর্তী ইঞ্জিন হয় তাহলে এই পাশে আমরা আরেকটা কাজ করে নিই। এই পাশে এটা যদি প্রত্যাবর্তী ইঞ্জিন হয়, এখানে কি হবে? Q1 বাই Q2 সমান T1 বাই T2 হবে। কথা তো বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি Q1 বাই Q2 না লিখে আমি যদি Q2 বাই Q1 লিখি তাহলে এটাও T2 বাই T1 হবে আর কি। কথাটা একই, তাই না? এখন দেখো গ নাম্বার হতে তুমি কি পেয়েছো? গৃহীত এবং বর্জিত তাপের অনুপাত তুমি কি পেয়েছো? 5:2 পেয়েছো না? 5:2 পেয়েছো। সেখান থেকে আমরা Q2 বাই Q1 কে কত লিখেছিলাম? 2:5 লিখেছিলাম। 2:5 লিখেছিলাম। কেমন? কেন? আচ্ছা, এটা আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দেই, তোমাদের আশা করি এটা কঠিন লাগছে, মনে হয় কঠিন লাগছে। দেখো আমরা গ নাম্বারে কি লিখেছিলাম? গৃহীত এবং বর্জিত তাপের অনুপাত Q1:Q2 সমান ছিল কত? 5:2। এটা ছিল না? এখান থেকে আমরা কি লিখেছিলাম? Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু 5/2 লিখেছিলাম। যদি প্রত্যাবর্তী ইঞ্জিন হয়, প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে কি লেখা যায়? Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। এটা লেখা যায় প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা T1 বাই T2 কে 5/2 লিখতে পারি না? কেন 5/2 লিখতে পারি? কারণ T1 বাই T2 যে কথা, Q1 বাই Q2 সেই কথা। Q1 বাই Q2 সমান কত? 5/2। তাহলে আমরা 5/2 লিখলাম, কোনো সমস্যা নেই। ওকে, এবং এখান থেকে কি লেখা যায়? T2 বাই T1 সমান 2/5 লেখা যায়। কথা তো একই, তাই না? কথা তো একই। এখন আমরা এখানে একটু করে ম্যাথটা করার চেষ্টা করি। তাহলে দেখো দক্ষতা কত পার্সেন্ট হবে বললো? 70% হয়। দক্ষতা হবে কত পার্সেন্ট? 70%। ঠিক আছে, দক্ষতা 70% হবে কখন? যখন তাপ উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ানো হবে। উৎসের তাপমাত্রা যখন 110 কেলভিন বাড়ানো হবে, তাহলে এখানে উৎসের তাপমাত্রা কত? T1। উৎসের তাপমাত্রা কত? T1। T1 এর তাপমাত্রাটাকে তুমি 110 বাড়াই দাও। এখন এখান থেকে তুমি T2 এর মানটাকে বের করবা। T2 মানে তাপ গ্রাহকের তাপমাত্রাটাকে তুমি বের করবা এখান থেকে। ঠিক আছে, এখন এখানে ক্যালকুলেশন করো। এখন দেখো 100 এই পাশে এনে ভাগ দাও, পার্সেন্ট পার্সেন্ট চলে যাবে, তাহলে কত থাকে? 0.7 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 প্লাস 110। তাহলে আমাদের কাজ লাগতেছে কোন মানটা? এখান থেকে আমাদের কাজে লাগবে T1 বাই T2। T1 বাই T2 ইজ ইকুয়াল টু 5/2। এটাই তো আমাদের কাজে লাগতেছে, এই ডাটাটাই তো আমাদের কাজে লাগবে, সেটা আমরা একটু এই পাশে লিখে রাখি। T1 বাই T2 ইজ ইকুয়াল টু 5/2। এটা একটু আমরা এই পাশে লিখে রাখলাম। কেমন? আচ্ছা, এটা তাহলে আমরা মুছে দিতে পারি, সমস্যা নেই, মুছে দিলে। এখন আমরা ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। একটু খেয়াল করো, তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা করো। এখান থেকে ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে? এই মাইনাস মানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়? এখান থেকে T2 বাই T1 প্লাস 110 কেলভিন। ঠিক আছে, 110 কেলভিন। এই মানটাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাসটা এই পাশে আসলে কি প্লাস হয়ে যাচ্ছে। এই 0.7 মানটাকে এই পাশে নিয়ে গেলে কি হয়? 1 মাইনাস 0.7 হয়। 1 মাইনাস 0.7। এখন ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশন করলে মান কি আসে? T2 বাই T1 প্লাস 110। 110 কেলভিনটা লেখার দরকার নেই, 110 লিখো জাস্ট। 110 ইকুয়াল টু 0.3 আসে। এখন এটাকে একটু উল্টাই দাও, এটাকে এখন একটু উল্টাই দাও। উল্টাই দিলে কি হয়? T1 উপরে T1 প্লাস 110, নিচে আসে T2।
ইজ ইকুয়াল টু, এটাকে যদি উঠিয়ে দেই আমরা তাহলে মান কি আসে 1/0.3 আসে, 1/0.3 আসে। এখন দেখো t1 কে t2 দ্বারা ভাগ একবার, t1 কে একবার t2 দ্বারা ভাগ, আরেকবার 110/t2। কথা বুঝেছো? আমরা ভাগ করে দেখলাম t1/t2 110/t2, তাহলে এখানে কত আছে 1/0.3, 1/0.3। ওকে, এরপর লাইনটা, এটার পরের লাইনটা আমরা এদিকে পড়তেছি, এই লাইনটাকে আমরা মুছে দিচ্ছি, এই লাইনটাকে আমরা মুছে দিচ্ছি, এই লাইনটাকে আমরা এখন মুছে দিব। এখন দেখো এই লাইনটাকে এখন আমরা মুছে দিব। তো তারপরে খেয়াল করো, এখন দেখো তো t1/t2 সমান আমরা কি লিখতে পারি, t1/t2 সমান আমরা 5/2 লিখতে পারি, t1/t2 সমান আমরা কি লিখতে পারি 5/2 লিখতে পারি। এরপর লাইন এখান থেকে দেখো, ঠিক আছে, t1/t2 কে আমরা কি লিখতে পারি 5/2 লিখতে পারি, তাহলে 5/2 প্লাস 110/t2 ইজ ইকুয়াল টু 1/0.3। তাহলে 110/t2 সমান কত হয় 1/0.3 মাইনাস 5/2। ঠিক আছে, এখন এটা যদি ক্যালকুলেশন করি আমরা, এটার মান আসে কত 110/t2 সমান, এটা থেকে এটা বাদ গেলে 0.833, 0.833। ঠিক আছে, তাহলে এখান থেকে t2 এর মানটা যদি তোমরা বের করো, অর্থাৎ t2 কে এই পাশে নিয়ে যাও, 0.833 কে এই পাশে নিয়ে আসো, তাহলে মানটা আসে কত, সুতরাং t2 ইজ ইকুয়াল টু মান আসে 132.05, 132.05 কেলভিন। তাহলে এখন দেখো প্রশ্নের উত্তরটা কি রকম হবে, বলা হলো তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে পরিণত করা যাবে, রূপান্তর করা যাবে। তাহলে তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে যদি তাপগ্রাহকের তাপমাত্রা দ্যাট মিন্স T2, তাপগ্রাহকের তাপমাত্রা দ্যাট মিন্স T2 এর তাপমাত্রা 132.05 কেলভিন করলে ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি তাপ উৎসের তাপমাত্রাকে অপরিবর্তিত রেখে তাপগ্রাহকের তাপমাত্রাকে 132.05 কেলভিন করি, তাহলে ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাব। তো দেখো এখানে আমি একটু উদ্দীপক লিখেছি, এই প্রশ্নটি এসেছে আমাদের সিলেট বোর্ড 2019, এই প্রশ্ন এসেছে আমাদের সিলেট বোর্ড 2019 এ, সিলেট বোর্ড 2019। ওকে, তাহলে দেখো এখানে গ নাম্বার প্রশ্নটা হলো এক মোল আদর্শ গ্যাসের জন্য, এক মোল আদর্শ গ্যাসের জন্য উদ্দীপকের এবি অংশে কৃত কাজ কত, উদ্দীপকের এবি অংশে কৃত কাজ কত। তাহলে দেখো আগে আমরা এটা বের করি, উদ্দীপকের এবি অংশে কৃত কাজ কত, এই ম্যাথটা আগে আমরা বের করব। তাহলে দেখো তো এখানে দেখো একটা কার্ণচক্র দেয়া আছে, এখন বলা হলো তাসির নিচের লেখচিত্রের চক্রটি বিশ্লেষণ করে বললো এটি একটি কার্ণচক্র। এখন এটা কার্ণচক্র হতেও পারে নাও হতে পারে, সেটা আমরা ঘ নাম্বারে বের করব, বাট এটা আমরা ধরে নিলাম একটা কার্ণচক্র। তাহলে এবি অংশে কি ঘটে, প্রথম ধাপে ঘটে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপে ঘটে রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয় ধাপে ঘটে সমস্ত সংকোচন, চতুর্থ ধাপে ঘটে রুদ্ধতাপীয় সংকোচন। আশা করি তোমরা বুঝেছো। তাহলে এবি অংশে ঘটবে কি সমস্ত প্রসারণ, তাহলে সমস্ত প্রসারণ ঘটলে আমরা কৃত কাজের ফর্মুলা কোনটা ইউজ করব, nRT ln V2/V1। ওকে, তাহলে এখন দেখো গতে আসি আমরা, এক মোল আদর্শ গ্যাস, তার মানে কি n এর মান হবে 1 মোল, আর এর মান কত 8.31 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, সরি, জুল পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল। ঠিক আছে, এবং টি কত, টি দেয়া আছে 434, টি দেয়া আছে কত 434 কেলভিন। এখন দেখো V2 আর V1 এর মান, তাহলে V1 কত, এই দেখো এটা কিন্তু গ্রাফটা সব সময় হবে যে কি এখানে পিভি P1 V1। ওকে, তো দেখো P1 এর মান P1 বলা আছে, V1 এর মান কিন্তু 10 দেয়া আছে, 10, তোমাকে বুঝে নিতে হবে এটা কিন্তু V1 এর মান। V2 এর মান কত 20, একক কি সেন্টিমিটার কিউব, একক কি সেন্টিমিটার কিউব, তার মানে কি V1 কত 10, V1 হলো 10 cm কিউব, আর V2 হলো কত এখানে 20 cm কিউব, 20 cm কিউব। এখন আমরা যদি কৃত কাজটা বের করে ফেলি এবি অংশে যেহেতু সমস্ত কি ঘটে সমস্ত প্রসারণ, তাহলে আমরা সমস্ত প্রক্রিয়া কৃত কাজের ফর্মুলাটা দিয়ে ইউজ করতে পারি। ওকে, এবি অংশে কৃত কাজ W =
এন আর টি লন v2 বাই v1, তাহলে মানটা বসে দাও। n এর মান কত 1 লেখার দরকার নেই, r এর মান কত 8.31, t এর মান কত 434 লন v2 এর মান কত 20 আর v1 এর মান কত 10। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের মানটা দাঁড়ায় 24.86 এত জুল। ঠিক আছে, 2499.86 জুল। আশা করি তোমরা ঘ নাম্বারটা বুঝেছো। এখন আমরা যাব ঘ নাম্বারে। ঠিক আছে, ঘ নাম্বার পর ঘ নাম্বারে যাব। এখন দেখো তাসিনের বিশ্লেষণটি সঠিক ছিল কিনা এন্ট্রপি পরিবর্তনের সাপেক্ষে ব্যাখ্যা করো। তাহলে এখন দেখো তো এই চক্রটা কার্নো ইঞ্জিনের চক্র হবে কখন? তাসিন বলেছিল এটি কার্নোর চক্র। তাহলে এই চক্রটা কার্নোর চক্র হবে কখন? যখন এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হবে। যেই চক্রে এন্ট্রপির পরিবর্তন শূন্য সেটাকে আমরা বলছি কি কার্নোর ইঞ্জিন অথবা কার্নোর চক্র। কার্নো ইঞ্জিনের চক্রটা কি প্রত্যাবর্তী, তাই কি এখানে এন্ট্রপির পরিবর্তন ds = কত হবে 0 হবে। তাহলে এইখানে যদি এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো এটি কার্নোর চক্র। ওকে, তাহলে এখন দেখো আমরা এখন এটা বের করব। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের চক্রটি কার্নোর চক্র হবে কখন? যখন ds = 0, এন্ট্রপির পরিবর্তন ds = 0 হবে। ঠিক আছে, উদ্দীপকের, এটা ঘ নাম্বার, উদ্দীপকের চক্রটি কার্নোর চক্র হবে, কার্নোর চক্র হবে যদি ds = 0 হয়। ঠিক আছে, এখন আমরা ds = 0 আসে কিনা বের করব। তাহলে দেখো তো প্রথম ধাপ কি ab অংশে। তাহলে ab অংশে এন্ট্রপি পরিবর্তনটা বের করো। তাহলে দেখো ab অংশে এন্ট্রপি পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন, ab অংশে এন্ট্রপির পরিবর্তন। তাহলে একটু করে দেখো, এটা যদি আমরা ds1 বলি তাহলে ds1 এর মান কত হবে? আমরা জানি dq1 ডিভাইডেড বাই t, dq1 ডিভাইডেড বাই t। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, ডিভাইডেড বাই t1। এই ক্ষেত্রে আমরা dq এর মান কিন্তু বের করতে পারবো না, কারণ আমাদের অন্যান্য কোনো ডাটা নেই। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে এই ক্ষেত্রে তাপের মানটা হবে কৃত কাজের সমান। এই ক্ষেত্রে তোমার গৃহীত বা বর্জিত তাপের মানটা হবে, এই ক্ষেত্রে তো গৃহীত তাপ হয় তাই না, এই ক্ষেত্রে তাপ তো গ্রহণ করে। এবি চক্রে এবি ধাপে কি হয়? তাপ গ্রহণ করে তাই না। তাহলে গৃহীত তাপের মানটা হবে এবি অংশে কৃত কাজের সমান। এবি অংশে কৃত কাজের সমান হবে গৃহীত তাপের মান। তাহলে গৃহীত তাপ সমান কি হবে? এবি অংশে কৃত কাজ। এটা একটু মাথায় রাখবা, যে পরিমাণ কৃত কাজ হয় সেটাই কিন্তু এক্ষেত্রে গৃহীত তাপ হিসেবে আমরা লিখতে পারি। তাহলে দেখো তো কৃত কাজের ফর্মুলা কি? nRT1 ln V2 বাই V1। ঠিক আছে, ডিভাইডেড বাই T1। তাহলে T1 আর T1 কাটা চলে যাবে। তাহলে কি থাকতেছে? nR ln V2 এর মান কত? V2 এর মান 20, V1 এর মান কত? 10। তাহলে কি 20 বাই 10, তাহলে কত আসে? nR ln 2, nR ln 2 আসে। ওকে, এতটুকু আমরা লিখতে পারি। এখন আসো বিসি চক্রে বা বিসি ধাপে কি হয়? বিসি ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা কি লিখতে পারি? বিসি অংশে এন্ট্রপির পরিবর্তন ds2 = 0। কেন? কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন নেই। ওকে, এরপর আসো তারপরের লাইনে আমরা লিখব, এরপরটা কি? সিডি চক্র বা সিডি ধাপ। সিডি ধাপে বা সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন, এটা যদি আমরা ds3 বলি তাহলে এখানে কি হবে? dq3 ডিভাইডেড বাই t3। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে এই ধাপেও কি সেম, সমস্ত সংকোচন। তার মানে এখানে বর্জিত তাপ সমান আমি কি লিখতে পারি? এই সিডি ধাপে কৃত কাজের মানটাই আমরা লিখতে পারি। ওকে, তাহলে কি হচ্ছে? এখানে কৃত কাজের মান কি? w3। w3 এর মানটা কি হবে? সেম সূত্র, nR ln, এখন এখানে কি v2 বাই v1, কিন্তু এক্ষেত্রে v2 কোনটা? এই সিডি ধাপে v2 কোনটা? v2 হলো 15 আর v1 হলো কত? 30। v1 হলো কত? 30। তার মানে কি আমি 15 বাই 30 লিখতে পারি। আবার দেখো এই ধাপে v2 কত? 15 এবং v1 কত? 30। হ্যাঁ, এখন আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে লিখতে পারি 15 ডিভাইডেড বাই 30 ডিভাইডেড বাই t3। এখানে nRT3 হবে, nRT3। সূত্র কি? nRT ln v2 বাই v1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে v2 কত? v2 হলো 15, v1 হলো কত? 30। তাহলে দেখো t3 আর t3 কাটা যায়, তাহলে nR
লন হাফ আসে, লন কত আসে? হাফ আসে। ওকে, এখন দেখো লন হাফকে যদি আমি 2 করি, লন 2 করে ফেলি, তাহলে এখানে একটা সামনে একটা মাইনাস চিহ্ন আসে, তাহলে মাইনাস এন আর লন 2, এই হাফটাকে আমি যখন 2 করে ফেললাম, উল্টিয়ে দিলাম, তখন এখানে একটা সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসলো। ওকে, এখন দেখো এই যে সিডি অংশের পর আসছে কি ডিএ অংশ, তাহলে ডিএ অংশটাতে কি হচ্ছে? রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচনেও এন্ট্রপির পরিবর্তনটা কত? শূন্য। ঠিক আছে, তাহলে কি এটা ডিএ অংশে এন্ট্রপির পরিবর্তন কত হবে? এটার নাম যদি আমরা ডিএস4 দিই, তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 0, এটার মান হবে 0। এখন তুমি চারটা অংশকে যোগ করো, তাহলে ডিএস ইকুয়াল টু কত হবে? ds1 প্লাস ds2 প্লাস ds3 প্লাস ds4, তাহলে ds1 এর মান কত? ds1 এর মান পেয়েছি আমরা nr ln 2, ds2 এর মান 0 এবং ds3 এর মান কত? -nr ln 2 প্লাস ds4 এর মান হলো 0। এটা আর এটা কাটা যায়, মান আসে কত? 0। তাহলে কি এন্ট্রপির পরিবর্তন 0, যেহেতু এন্ট্রপির পরিবর্তনটা 0, তাই এটি কার্নোট চক্র। তাই এটি কার চক্র? কার্নোট চক্র। তাহলে তাসিনের বিশ্লেষণটা সঠিক ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই সঠিক ছিল। তাসিনের বিশ্লেষণটা কি? সঠিক ছিল। তাসিনের বিশ্লেষণ কি ছিল? সঠিক ছিল। সুতরাং ds ইকুয়াল টু যেহেতু 0, চক্রটি কি? কার্নোট চক্র। চক্রটি কার্নোট চক্র। আশা করি এটা তোমরা বুঝেছো, এই ম্যাথটা তোমরা বুঝেছো। তাহলে আমরা নেক্সট একটা সিকিউতে যাই। আচ্ছা দেখো, এখন আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। এটা হলো আমাদের দিনাজপুর বোর্ড 16, এটা হলো আমাদের দিনাজপুর বোর্ড 16, সরি 17, দিনাজপুর বোর্ড 17। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা আরেকটা সিকিউ সলভ করব। সেটা হলো বলা হচ্ছে একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ অর্থাৎ কার্যনির্বাহী পদার্থ 600 কেলভিন তাপমাত্রার উৎস হতে সে 1200 জুল তাপ গ্রহণ করে। 600 কেলভিন তাপমাত্রা একটা উৎস হতে, তার মানে কি এখানে উৎসের তাপমাত্রা দেওয়া আছে 600 কেলভিন, সেখান থেকে সে 1200 জুল তাপ গ্রহণ করছে এবং 300 কেলভিন তাপমাত্রা গ্রাহককে সে 600 জুল তাপ বর্জন করে। ঠিক আছে, তাহলে এখানে গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 300 কেলভিন। তাহলে দেখো একদম ইজি একটা ম্যাথ, বলা হলো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাহলে দক্ষতা নির্ণয়ের দুইটা সূত্র, একটা হলো এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস q2 ডিভাইডেড বাই q1 ইনটু 100%, আরেকটা হলো 1 মাইনাস t2 বাই t1 ইনটু 100%। এখন দেখো এখানে তোমাকে তাপও দেওয়া আছে, তাপমাত্রাও দেওয়া আছে, তুমি দুইটা সূত্র ইউজ করে করতে পারো, বাট তোমার যখন বিভিন্ন গাইডে প্রশ্ন দেখবা, গাইডে সলভ দেখবা, তখন দেখবা যে এই ম্যাথটা দিয়ে করে দিয়েছে, এই সূত্রটা দিয়ে ম্যাথটা করেছে। বাট দেখো তোমাদেরকে আমি একটা পরামর্শ দিব, সেটা হলো এই সূত্র দিয়ে, এই ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা দিয়ে ম্যাথটা করবা না। করলেও আনসার সেম আসে, বাট কেন করবা না আমি বলি। দেখো এই সূত্রটা আমরা ইউজ করব শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। এখন গ নাম্বারে তুমি কিন্তু জানো না এটা কার্নো ইঞ্জিন কিনা, সেটা তুমি বের করবা ঘ নাম্বারে, ইঞ্জিনটি প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী। হ্যাঁ, ঘ নাম্বারে আনসার আসবে প্রত্যাগামী, তাহলে সেটা কার্নো ইঞ্জিন। তুমি তো আগে জানো না সেটা যে কার্নো ইঞ্জিন, তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা না, কারণ এটা স্যাররা নাম্বার নাও দিতে পারে। কেন? আমরা এই সূত্রটা যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করতে পারি, কার্নো ইঞ্জিন বলো তাপীয় ইঞ্জিন, যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারো। জাস্ট এই সূত্রটা আমরা শুধু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আমরা তো জানি না, এখনো যায় না ইঞ্জিনটা কার্নো ইঞ্জিন কিনা, তাই আমরা এই সূত্রটা ইউজ করবো না, এই সূত্রটা ইউজ করবো। ওকে, তাহলে দেখো দুইটা দিয়ে কিন্তু সেম মান আসে, বাট ভুল হবে তা বলছি না, কিন্তু এটা দিয়ে না করাটাই বেটার। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে আমাদের বলা আছে উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে, তাহলে গৃহীত তাপ কত? গ নম্বরে আসো, গৃহীত তাপ Q1 is equal to 1200 জুল, আর বর্জিত তাপ Q2 is equal to 600 জুল। তাহলে দক্ষতা কি হবে? দক্ষতা এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100%। তাহলে 1 মাইনাস Q2 এর মান কত? Q2 এর মান হলো 600, Q1 এর মান হলো 1200 ইনটু 100%। তাহলে তোমরা ক্যালকুলেশন করলে মান আসে কত? 50%। মান আসে কত পার্সেন্ট? 50%। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের গ নম্বরের আনসার। এখন আমরা ঘ নম্বরে কি বের করতে বলছি? প্রত্যাগামী হবে নাকি অপ্রত্যাগামী হবে। দেখো বেসিকটা একটু ভালো করে বুঝো। প্রত্যাগামী হবে কখন? যখন এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে, আর যখন এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে না তখন সেটা অপ্রত্যাগামী। এই বেসিক থেকে কিন্তু ম্যাথ আসতে পারে তোমাদের। ঠিক আছে, তাই একটু ভালো করে দেখো, বোর্ড কোশ্চেনগুলো একটু ভালোভাবে যদি অ্যানালাইসিস করো, ভালোভাবে যদি ম্যাথগুলো প্র্যাকটিস করো, দেখবা যে তুমি অনেকগুলা কি কমন পেয়ে যাচ্ছ এখান থেকে। ঠিক আছে, অনেকগুলাই কমন পেয়ে যাচ্ছে। ম্যাথ একটু জাস্ট ঘুরিয়ে দিবে, জাস্ট কি
বেসিকটা কিন্তু সেম থাকবে, বেসিক কিন্তু সেম থাকবে। সো তোমাদের আগে বেসিকটা বুঝতে হবে। এখন দেখো তাপ ইঞ্জিনটি প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী কেমনে বের করবা? যদি এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হয় তাহলে কি তাপ ইঞ্জিনটা প্রত্যাগামী হবে, ঠিক আছে? এখন তোমরা এন্ট্রপির পরিবর্তনটা বের করার চেষ্টা করো। তাহলে দেখো গৃহীত তাপ কত? Q1 সমান 1200 জুল, আর বর্জিত তাপ কত? Q2 সমান 600 জুল, ঠিক আছে? এবং আর কি কি ডাটা দেয়া আছে? আমাদের দেয়া আছে উৎসের তাপমাত্রা 600 কেলভিন, তাহলে এটাও লিখে দাও, উৎসের তাপমাত্রা T1 সমান 600 কেলভিন, এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে 300 কেলভিন। তাপ গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে 300 কেলভিন, 300 কেলভিন, ওকে? তাহলে 300 কেলভিন। এখন আমরা এন্ট্রপির পরিবর্তনটা বের করব, ঠিক আছে? এখন প্রথম ক্ষেত্রে DS1 বের করো, ঠিক আছে? এটা কি প্রথম ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, সূত্র কি হবে? গৃহীত তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা, ঠিক আছে? এখন মানটা বের করো, তাহলে কত আসে? Q1 এর মান হলো 1200 এবং T1 এর মান হলো কত? 600, কত আসে? 2 জুল পার কেলভিন। এরপরে আসো Q2 এর মান, DS2 এর মানটা বের করো। বর্জিত তাপের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কত হবে? Q2 ডিভাইডেড বাই T2, বাট এখানে একটা সাইন আসবে মাইনাস, কেন? বর্জিত তাপ তাই, ঠিক আছে? বর্জিত তাপ তাই এখানে কি আসবে? মাইনাস সাইন আসবে। তাহলে মাইনাস তোমার Q2 এর মান কত? 600 এবং T2 এর মান কত? 300, তাহলে কত আসে? -2 জুল পার কেলভিন, ঠিক আছে? এখন টোটাল এন্ট্রপির পরিবর্তনটা তুমি বের করো, DS এর মানটা বের করো, কত হয়? DS1 প্লাস DS2, তাহলে কত হবে? 2 - 2 সমান 0 জুল পার কেলভিন। তাহলে যেহেতু এন্ট্রপির পরিবর্তনটা 0, যেহেতু তোমার কি DS = 0, তাই ইঞ্জিনটি প্রত্যাগামী। ইঞ্জিনটা কি প্রত্যাগামী। আশা করি তোমরা এটা বুঝেছো, ঠিক আছে? এখন দেখো, আশা করি এখানে কোনো প্রবলেম নেই। এখন আমরা নেক্সট আরেকটা সিকিউতে যাব। এখন দেখো আমরা আরেকটা সিকিউ সলভ করব, সেটা হলো আমাদের যশোর বোর্ড 17, যশোর বোর্ড 17 মেবি, হ্যাঁ যশোর বোর্ড 17 এর একটা সিকিউ আমরা এখন সলভ করব। তো একটু দেখো, খেয়াল করো ভালো করে। তাহলে দেখো এখানে কি দেয়া আছে? একটি প্রত্যাগামী ইঞ্জিন, দ্যাট মিন্স কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের উৎস, তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা কত দেয়া আছে? 550 ডিগ্রি সেলসিয়াস এবং 138 ডিগ্রি সেলসিয়াস। এখন বলা হলো সমষ্ণ প্রসারণে গৃহীত তাপের পরিমাণ 750 জুল। গ নাম্বার প্রশ্ন আমাকে বলল উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন কত হবে? তাহলে দেখো এখন এখানে গ নাম্বারটা আমি আবার একটু করে তোমাদেরকে নতুন ভাবে সলভ করে দিচ্ছি। তাহলে দেখো এখানে বলা হচ্ছে কি একটা কার্নো ইঞ্জিন বা একটা কার্নো সাইকেলে এখানে তোমার তৃতীয় ধাপে তোমার এন্ট্রপির পরিবর্তনটা বের করতে হবে। তাহলে তৃতীয় ধাপ কোনটা? উদ্দীপকের ইঞ্জিনটির তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন কত? তাহলে তৃতীয় ধাপ কোনটা? এই সিডি, এটা হলো আমাদের তৃতীয় ধাপ। তাহলে তৃতীয় ধাপে কি ঘটে? তৃতীয় ধাপে সমস্ত সংকোচন ঘটে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু তোমার অন্য কোনো ডাটা দেয়া নেই, অন্য কোনো ডাটা নেয়া নেই যেটা দিয়ে তুমি বের করতে পারো এন্ট্রপির পরিবর্তন ms ln T2/T1 দিয়ে তুমি বের করতে পারবে না। কেন? কারণ এখানে তোমার অন্যান্য ডাটাগুলো দেয়া নেই। তাহলে এখানে কিভাবে করে আমরা বের করবো? তাহলে দেখো তো এই ধাপে কি হয়? এই ধাপে তোমার কি হবে? তাপ গৃহীত হবে, এবং এখানে দেয়া আছে গৃহীত তাপের পরিমাণ দেয়া আছে কত? 750। তোমরা উদ্দীপকটা একটু করে দেখবা, উদ্দীপকটা আমি মুছে দিয়েছি তো। তাহলে দেখো, তাহলে এখানে গৃহীত তাপ কত? গৃহীত তাপ হলো, গৃহীত তাপ Q1 সমান হলো 750 জুল, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, তাহলে দেখো তো এটা যেহেতু প্রত্যাবর্তী একটা ইঞ্জিন, এই ইঞ্জিনটা কিন্তু একটা প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন। প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্রত্যাবর্তী, এটা গ নাম্বার দেখো, প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনে আমরা কি বলতে পারি? প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা বলতে পারি Q1/Q2 = T1/T2। তাহলে দেখো তো তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তনটা কত হবে? তৃতীয় ধাপের তাপমাত্রাটা T2, এবং এই ক্ষেত্রে যেটা তাপ বর্জিত হবে সেটা হলো Q2, আর এই ক্ষেত্রে হলো Q1। তাহলে এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কত হচ্ছে? এন্ট্রপির পরিবর্তন হবে Q2/T2, এটাই তো, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা Q2/T2 এর মানটা বের করব কিভাবে দেখো তো।
এখন এখানে যদি আমরা Q1/T1 লিখি ইকুয়াল টু Q2/T2, এটাকে পাশে নিয়ে আসলাম, এটাকে পাশে নিয়ে গেলাম, একদম ইজি কথা, কেমন? তা দেখো Q1/T1, তাই না? এখন Q1 এর মান কত? 750 জুল, এবং T1 এর মান কত? T1 এর মান দিয়ে আসে 550 ডিগ্রি সেলসিয়াস, 550 ডিগ্রি সেলসিয়াস, এটার সাথে 273 যোগ করলে কত? 823 কেলভিন। ওকে, তাহলে দেখো এখন এখানে আমরা মানটা লিখতে পারি, তাহলে Q2/T2 সমান Q1 এর মান কত? Q1 এর মান হলো 750 জুল, এবং T2 এর মান কত? 823। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মানটা আসে কত? 0.911 জুল পার কেলভিন। এটাই হলো আমাদের তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, এরপর আমরা ঘ নাম্বারে যাব। তাহলে দেখো এখন আমরা ঘ নাম্বারে আসবো। ঘ নাম্বারে বলা হচ্ছে কি, উদ্দীপকের তাপ ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এখন দেখো তো, আমরা মূল দক্ষতাটা কত সেটা আগে বের করি, তারপরে দ্বিগুণে কত আসছে সেটা আমরা দেখব। তাহলে দেখো তো এখানে কি কি দেওয়া আছে। এখানে আমাদেরকে উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। তাহলে আমরা দক্ষতাটা আগে একটু করে বের করে ফেলি। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো, উৎসের তাপমাত্রা বা তাপ উৎসের তাপমাত্রা T1 সমান আমাদের দেওয়া আছে 550 ডিগ্রি সেলসিয়াস, এবং গ্রাহকের তাপমাত্রা T2 সমান আমাদের দেয়া আছে 138 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এগুলোকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই, 273 দ্বারা যোগ করো, তাহলে কত আসে? একটা আসে 823, আর একটা আসে আমাদের 411 কেলভিন। তাহলে দক্ষতাটা কত আসে? আগে দক্ষতা কত আসে সেটা একটু করে বের করো। তাহলে 1 - T2 / T1 into 100%। ওকে, তাহলে 1 - T2 এর মান কত? 411, T1 এর মান কত? 550 into 100%। তাহলে দক্ষতা আসে কত? দক্ষতা আসে আমাদের 50.06, 50.06 এত পার্সেন্ট। এটা হলো আমাদের প্রকৃত দক্ষতা। এখন কথা হলো, দক্ষতাকে যদি দ্বিগুণ করতে হয়, তাহলে দক্ষতাকে দ্বিগুণ করলে কি হয় দেখো তো। দক্ষতা দ্বিগুণ করলে আমরা এটাকে এটা প্রাইম দেই, তাহলে কি ছিল কত? 50.06, এটাকে দ্বিগুণ করো, 2 * 50.06 এত পার্সেন্ট, কত আসে? 100.12 এত পার্সেন্ট চলে আসে। এখন দেখো তো আমাদের দক্ষতাটা কত হয়ে গেল? 100। দেখো, কোন ইঞ্জিনের দক্ষতা কিন্তু 100% হতে পারে না। কোন একটা ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না। কোন একটা ইঞ্জিনের দক্ষতা কি হতে পারে না? 100% বা তার বেশি হতে পারে না। তাহলে এখানে কত আসছে? 100.12। তাহলে এতটুকু কোন একটা ইঞ্জিনের দক্ষতা আসতে পারে না। তাহলে দেখো তো, এখানে আমরা কি ইঞ্জিনের দক্ষতাটাকে দ্বিগুণ করতে পারবো না, বাট একটা কাজ করা যায়। তুমি যদি ইঞ্জিনের দক্ষতাটাকে বাড়াতে চাও, ইঞ্জিনের দক্ষতা যদি বাড়াতে চাও, তুমি দুইটা কাজ করতে পারো। সেটা যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে, এটা একটু মাথায় রাখে, এই বেসিক থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কোন একটা ইঞ্জিনে দক্ষতাকে দ্বিগুণ করতে হলে দুইটা কাজ করা যায়, কিন্তু কোন একটা ইঞ্জিনের দক্ষতা কিন্তু 100% বা তার চেয়ে বেশি হওয়া যায় না। তাহলে তুমি চাইলে এটাকে দ্বিগুণ করতে পারবা না, বাট কি করতে পারবা? দক্ষতাটাকে বাড়াতে পারবা। দক্ষতাকে কি করতে পারবা? বাড়াতে পারবা। কখন? দুইটা কাজ করলে। দুইটা কাজ কি কি? ফার্স্ট কাজ হলো, সুন্দর করে লিখে দিবা, এই ইঞ্জিনের কোন একটা ইঞ্জিনের দক্ষতা 100% বা তার চেয়ে বেশি হতে পারে না, তাই এই ইঞ্জিনে উক্ত ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা যাবে না। বাট ইঞ্জিনের দক্ষতাকে বাড়াতে চাইলে আমরা দুইটি কাজ করতে পারি, দুটি পদক্ষেপ নিতে পারি। একটা হলো তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা বাড়ানো বা বৃদ্ধি, না হলে তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো। এই দুইটা কাজ আমরা করতে পারি বৃদ্ধি করার জন্য। তাহলে দেখো, যখন আমরা তাপ উৎসের তাপমাত্রা বৃদ্ধি করব, তখন কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রা ফিক্সড। যখন তাপ গ্রাহকের তাপমাত্রা কমাবো, তখন কিন্তু তাপ উৎসের তাপমাত্রা ফিক্সড। এটা একটু মাথায় রাখবা। এই ক্ষেত্রে কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রা কি ফিক্সড বা স্থির, এটা কিন্তু ফিক্সড। অর্থাৎ এটাকে ফিক্সড রেখে, তাপ গ্রাহকের তাপমাত্রা ফিক্সড রেখে আমরা তাপ উৎসের তাপমাত্রা বৃদ্ধি করব, না হলে কি তাপ গ্রাহকের তাপমাত্রা কমাবো। কখন? তাপ উৎসের তাপমাত্রাকে ফিক্সড রেখে। তাপ উৎসের
তাপমাত্রাকে ফিক্সড রেখে, আশা করি এতটুকু বুঝছো। ঠিক আছে, গ্রাহকের তাপমাত্রা ফিক্সড রেখে তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে, না হলে তাপ উৎসের তাপমাত্রা ফিক্সড রেখে গ্রাহকের তাপমাত্রাটাকে কমাতে হবে। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। দেখো আমরা বলেছিলাম এপিসোড 1 এ আমরা 5 থেকে 6টার মতো সিকিউ করব, বাট আমার মনে হয় এই ক্লাসটা দিয়েই আরো বেশ কিছু সৃজনশীল প্র্যাকটিস করানো যায়, যাতে তোমরা একটা ক্লাসেই তাপগতিবিদ্যার উপর একটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি পেয়ে যাও। তো দেখো আমি এক ক্লাসের মধ্যে আরো বেশ কিছু সৃজনশীল 10টার মতো সৃজনশীল প্র্যাকটিস করানোর ট্রাই করব। তোমরা থাকো, তোমরা দেখো এই যে 10টা আমি 10টার কাছাকাছি যেই সৃজনশীলগুলো আনসার করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, এগুলোর মধ্য থেকেই তোমরা কিন্তু বোর্ড কোয়েশ্চন পেতে পারো। ঠিক আছে, তো এই বেসিসেই আসবে, এই বেসিক থেকে আসবে। ঠিক আছে, এই বেসিসেই প্রশ্ন হবে। তো তোমরা ক্যারি অন। ওকে, আমরা নেক্সট একটা সিকিউতে আসি। তাহলে দেখো আমরা আরেকটা সিকিউতে আসলাম। এটা কোনো বোর্ড কোয়েশ্চন না, এটা কোনো বোর্ড কোয়েশ্চন না, আরেকটা সিকিউতে আমরা আসলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিকিউ, খুব সহজ। দেখো এখানে একটা কার্নো ইঞ্জিন দেওয়া আছে, কার্নো চক্র দেওয়া আছে। এখানে বলা হলো কার্নো ইঞ্জিনের তাপীয় দক্ষতা বের করো। কার্নো ইঞ্জিনের তাপীয় দক্ষতা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখা একদম ইজি। এখানে তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে 900 ডিগ্রি সেলসিয়াস, তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একদম ইজি। T1 এর মান আছে কত? 900 ডিগ্রি সেলসিয়াস। T2 এর মান আছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার সাথে 273 যোগ করে কত আসে? 1173। ঠিক আছে, 100 এই 1000 1173। ঠিক আছে, 1173 কেলভিন। ঠিক আছে, তারপরে আমরা যদি এটার সাথে 273 যোগ করি তাহলে কত? 303 কেলভিন। এখন দক্ষতা বের করে ফেলো। দক্ষতা এটা ইকুয়াল টু কি? 1 - T2 ডিভাইডেড বাই T1। ঠিক আছে, ইনটু 100%। তাহলে কত হয়? 1 - 303 ডিভাইডেড বাই 1173 ইনটু 100%। আনসার কত আসে? আনসার আসে আমাদের 74.17। 74.17%। ঠিক আছে, একদম ইজি ম্যাথ। ম্যাথটা একদম ইজি। এই টাইপসের ম্যাথ কিন্তু আসতে পারে, গ নাম্বারে এই টাইপসের ম্যাথ দিতে পারে। এখন দেখো এরপরে প্রশ্নটা বলা হলো ইঞ্জিনটির তাপীয় দক্ষতা 100% হতে হলে হয় উৎসের তাপমাত্রা অসীম করতে হবে, না হলে সিঙ্ক বা তোমার তাপ গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন করতে হবে। এই টাইপসের ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার কিভাবে তুমি কি তাপীয় দক্ষতাকে বাড়াবা, সরি ইঞ্জিনের দক্ষতাটাকে বাড়াবা। তাহলে এর আগের ম্যাথ আমরা দেখেছি ইঞ্জিনের দক্ষতা বাড়াতে হলে হয় উৎসের তাপমাত্রা বাড়াতে হবে, না হলে গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে। এই দুইটা উপায়ে আমরা কি ইঞ্জিনের দক্ষতা বাড়াতে কমাতে পারি। তো এখন দেখো আমরা ঘ নাম্বারে যাই। এখানে যেটা বলা হলো ইঞ্জিনের তাপীয় দক্ষতা যদি তুমি 100% করতে যাও, উৎসের তাপমাত্রা অসীম করতে হবে, না হলে গ্রাহকের তাপমাত্রা কত করতে হবে? 0 কেলভিন করতে হবে। এটা আমরা একটু প্রমাণ করতে দেখাই। ঠিক আছে, এখন দেখো, এখন এখানে আমরা যদি ঘ নাম্বারে যাই, আমাদের দক্ষতা হইতে হবে কত? আমাদের দক্ষতা হতে হবে 100%। দক্ষতা কত হতে হবে? 100% হতে হবে। এখানে বলে দেওয়া হলো তাপীয় দক্ষতা প্রশ্ন মতে কত? প্রশ্ন মতে তাপীয় দক্ষতা, তাপীয় দক্ষতা কিন্তু তোমার কি হয় না? 100% হয় না। হ্যাঁ, 100% হয় না। তারপরে যদি 100% হতে হয় তাহলে কি হচ্ছে? দেখো তাপীয় দক্ষতা কত? 100%। তাহলে এটা ইকুয়াল টু কি সূত্র? কি 1 - T2 ডিভাইডেড বাই T1 ইনটু 100%। এখানে আগে পরিচয়টা জানো। T2 কি? T2 হলো সিঙ্কের তাপমাত্রা বা তাপ গ্রাহকের তাপমাত্রা, আর T1 কি? উৎসের তাপমাত্রা। ওকে, আমরা এটা একটু লিখে দেব। হ্যাঁ, তোমরা বোঝার জন্য একটু লিখে দিচ্ছি। দেখো T1 হলো উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা, আর T2 হলো সিঙ্ক বা গ্রাহক। আর এখানে যেহেতু সিঙ্ক বলে দিয়েছে, এখানে সিঙ্কের তাপমাত্রা, সিঙ্কের তাপমাত্রা। ঠিক আছে, এখন তোমরা দেখো এটার মান কত? 100%। এখানে ইনটু 100%। ঠিক আছে, তাহলে এটার মান কত? 100% সমান 1/T2 ডিভাইডেড বাই T1 ইনটু 100%। তাহলে দেখো তো দুই পাশ থেকে যদি 100% চলে যায়, এখানে কি থাকে? জাস্ট 1 থাকে, ইকুয়াল টু 1 - T2 বাই T1। ঠিক আছে, এখন এটাকে এই পাশে নিয়ে আসো, এই 1টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কত হয়? T2 বাই T1 ইজ ইকুয়াল টু 0 হয়। কেন 0 হচ্ছে? এই -T2 বাই T1 কে পাশে নিয়ে আসলাম, এই +1 কে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কত? 1 - 1, তার মানে 0। ঠিক আছে, 0। এখন খেয়াল করো T2 বাই T1 এর মাত্রা কত হচ্ছে? মানটা হচ্ছে 0। এখন এখানে একটু করে দেখো, এরপর লাইনে আমরা যদি এটা একটু করে দেখি, T2 বাই, হ্যাঁ এতটুকু পরে ম্যাথটা করতেছি, T2 বাই T1 সমান কত? 0। এখন আমরা যদি এখান থেকে T2 এর মানটা বের করতে যাই, T2 সমান কত আসছে? T1 * 0 আসছে না? T1 * 0, তার মানে কত? T2 সমান 0 কেলভিন।
তাহলে তোমরাই দেখো T2 মানে কি ছিল, সিঙ্কের তাপমাত্রা। তাহলে তাপীয় দক্ষতা যদি 100% করতে যাও, সিঙ্কের তাপমাত্রাকে 0 কেলভিন করতে হবে। এই দেখো সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন করতে হবে। এটা ওকে না, এটা হচ্ছে 0 কেলভিন। ওকে 0 কেলভিন। তাহলে কত করতে হচ্ছে? 0 কেলভিন করতে হচ্ছে যদি 100% করতে যায়। এখন এখান থেকে আমরা যদি T1 এর মানটা বের করি, T1 এর মান কত হচ্ছে দেখো তো। T1 সমান কত হচ্ছে? T2 ডিভাইডেড বাই এই জিরোটাকে এই পাশে নিয়ে আসো 0। তাহলে এটার মানটা কত? অসীম। সামথিং ইজ ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে দেখো তো এখানে কি তাপ উৎসের তাপমাত্রাকে অসীম করতে হচ্ছে, তার মানে কি এটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে যদি তাপীয় দক্ষতাকে তুমি 100% করতে যাও, সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন হবে এবং উৎসের তাপমাত্রা ইনফিনিটি হবে, অসীম হবে। ওকে, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো তাপীয় দক্ষতা কিন্তু 100% হওয়া সম্ভব না। তোমার কি সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন করা যাবে না, উৎসের তাপমাত্রা অসীম হওয়া যাবে না, এটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, জাস্ট আমরা প্রশ্নটা প্যাটার্ন থেকে আমরা ম্যাথটা সলভ করে ফেললাম, ম্যাথটা প্রমাণ করে ফেললাম। ওকে, তাহলে দেখো আমরা আরেকটা সিকিউতে চলে আসলাম। এই সিকিউটা কি বলছে দেখো তো, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি পানিকে স্বাভাবিক চাপে 80 × 10⁻³ মিটার কিউব আয়তনের বাষ্পে পরিণত করা হবে। তাহলে এখানে কি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে বাষ্পে পরিণত করা হয়েছে। কেমন? তার মানে এখানে তাপমাত্রা প্রয়োগে, তাপ প্রয়োগে আমরা কি দুইটা কাজ করব, একটা তাপমাত্রার পরিবর্তন হবে, একটা কি অবস্থার পরিবর্তন হবে। খেয়াল করো, তাহলে উদ্দীপকের পানিকে বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত সেটা আমাদের বের করা লাগবে। তাহলে দেখো তো এখানে আমরা কি করছি, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে, গ নম্বরে আসো, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমরা কি করব, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব, বাষ্পে। তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তুমি হিট দাও, তাপ প্রয়োগ করো, আগে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে, তারপরে তুমি যদি আবার তাপমাত্রা দাও, তারপরে কি অবস্থার পরিবর্তন হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হবে। এগুলা কি সুপ্ত তাপের কনসেপ্ট, এগুলো তোমরা 9 10 পড়ে এসেছো। কেমন? তাহলে দেখো, তাহলে এখানে কি তাপমাত্রা প্রয়োগে এখানে প্রথমে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে 32 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তারপর অবস্থা চেঞ্জ হচ্ছে, পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হচ্ছে। কেমন? তাহলে দেখো এই ক্ষেত্রে প্রথম ধাপটা কি, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি রূপান্তর হচ্ছে। তাহলে দেখো আনসার করো, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে যখন, তোমরা একটু সাজিয়ে লিখবা, আমি সাজিয়ে লিখছি না, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হতে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তনটাকে আমরা DS1 ধরি। তাহলে কি সূত্র কি, ms ln T2/T1। তাহলে এখানে মানগুলো কত, T2 T1 এর মানটা কত লিখে দাও। T2 হলো যে 100 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ T1 কত, T1 32 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস, আর T2 হলো আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। কেমন? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এগুলোকে কেলভিনে নিয়ে যাও, এটা কেলভিনে নিয়ে গেলে 373 কেলভিন, আর এটাকে যদি কেলভিনে নিয়ে যায় আমরা মান আসে কত, 305 কেলভিন। ওকে, 305 কেলভিন। এখন m এর মান কত, 2 কেজি, m এর মান কত, 2 কেজি, আর s পানির আপেক্ষিক সুপ্ত তাপ কত, 4200 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, মানগুলো বসাই দাও, একদম ইজি ম্যাথ। তাহলে কত, 2 × 4200 × লং T2 এর মান কত, 373 ডিভাইডেড বাই 305। তাহলে এন্ট্রপির পরিবর্তন কত হয়, এন্ট্রপির পরিবর্তন आंसर আসে কত, 690.64 জুল পার কেলভিন। তাহলে কি এন্ট্রপির পরিবর্তন পেয়ে গেছি। এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে হবে। দ্যাট মিন্স আমরা এখানে তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন ঘটাবো। কেমন? তাহলে এখন আসো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে আমরা কি করব, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের এন্ট্রপি পরিবর্তনের সূত্রটা কি হবে, DS2 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি বাষ্পে পরিণত করছি, তার মানে কি mLV ডিভাইডেড বাই T, mLV ডিভাইডেড বাই T, অর্থাৎ গৃহীত তাপটা কত, Q এর মানটা কত হবে, mLV। কেন? পানি থেকে বাষ্প হলে mLV, LV মানে কি পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটার মান কত দেওয়া আছে, 2.26 × 10⁶। আর যদি বরফ থেকে পানি হয়, তাহলে কি গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, সেটার মান কত, LF, সেটার মান হলো LF, LF এর মান কত, 3.36 × 10⁶ জুল পার কেজি। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখবা, যদি বরফ থেকে পানি হয়, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ইউজ করব mLF, আর যদি পানি থেকে বাষ্প হয় তাহলে কি mLV।
তাহলে মানটা বের করে ফেলো। এম এর মান কত? এম এর মান 2, এল বি এর মান কত? 2.26 × 10⁶। তাহলে টি এর মানটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস না? তাহলে টি এর মান কত? টি এর মান হলো 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 373 কেলভিন। মানটা বসাই দাও 373। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মান কত আসে? ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসে 12117.96, 12117.96 এত জুল পার কেলভিন। তাহলে এখন এই দুইটাকে যোগ করে দাও, দুইটাকে যোগ করলে কি আমাদের এন্ট্রপিক পরিবর্তনটা চলে আসছে, টোটাল এন্ট্রপিক পরিবর্তন চলে আসছে। যোগ করে দাও। হ্যাঁ, তোমরা আনসার বের করে ফেলো, আমি জাস্ট যোগটা দিয়ে দিচ্ছি। সুতরাং এন্ট্রপিক পরিবর্তন ds সমান কত? ds1 প্লাস ds2 ইজ ইকুয়াল টু ds1 এর মান কত? 1690.64 প্লাস ds2 এর মান কত? 12117.96। আনসার যত আসে তত জুল পার কেলভিন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে এই গ নাম্বার আমরা কি এই টাইপসের ম্যাথ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তার মানে কি কোন একটা সিস্টেমে তাপ দিলে হয় তাপমাত্রা পরিবর্তন হবে, আর না হলে কি অবস্থার পরিবর্তন হবে। তাপমাত্রা পরিবর্তন হলে সেটাকে আমরা কি বলি? কিউ সমান ms del t। আর যদি এন্ট্রপির পরিবর্তন বের করতে বলে তাহলে কি ds সমান ms1 t2/t1। ঠিক আছে, এখন এরপর আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার প্রশ্নটা দেখো, তোমাদেরকে প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলে এই টাইপসের প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। ঠিক আছে, সহজ প্রশ্ন করলে এই টাইপসের প্রশ্ন দিবে না, বাট এটা সহজ প্রশ্ন ঘ নাম্বারটা, বাট প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে এই ধরনের প্রশ্ন দিতে পারে, তখন তোমরা কনফিউজড হয়ে যাবে। তো দেখো আমি তোমাদেরকে একটু কঠিন ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি। কঠিন না, এটা সহজেই, যারা বুঝবে তাদের জন্য সহজ, বাট একটু ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন। ঠিক আছে, এখন আমরা আসি। ওকে, এখন আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের তত্ত্ব হতে সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় সম্ভব কিনা। ঠিক আছে, কোন একটা সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা নির্ণয় সম্ভব কিনা। তাহলে একটু করে খেয়াল করো এটা হচ্ছে কিনা, দেখো তো একটু। ওকে, তাহলে এখন দেখো আমাদেরকে কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল এরকম, del Q is equal to del U plus del W। এটাই তো ছিল না আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র? তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল এটা। এখন এখানে আমাদের তোমার আগে del Q এর মান লাগবে, টোটাল তাপের মানটা লাগবে, তাই না? তাহলে দেখো তো আমরা টোটাল তাপের মানটা বের করে ফেলি আগে। তাহলে টোটাল প্রযুক্ত তাপটা কত? প্রযুক্ত তাপ। তাহলে আমরা এখানে কাজ করছিলাম কি আমরা এখানে del Q এর মানটা বের করো। কাজ করছিলাম কি? 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করছিলাম, তাই না? তাহলে দেখো তো প্রথম ধাপ প্রযুক্ত তাপটা আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে করাই, তাহলে তোমাদের সহজ লাগবে, না হলে মনে হবে ম্যাথটা অনেক কঠিন। ঠিক আছে, আমি তোমাদেরকে বইয়ের মতো একসাথে একদম ডিরেক্ট করাচ্ছি না, আস্তে আস্তে করাচ্ছি। দেখো খেয়াল করো, নাম্বার প্রথমে কি 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে, তোমরা একটু সুন্দর করে লিখবা, আমি শর্টকাট করছি। পানি থেকে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আমি আনছি, তখন কিউ এর মান কত? Q1 এর মান কত? ms del T। কারণ কি এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এখন দেখো m এর মান কত? 2 কেজি, s এর মান কত? 4200, এবং t এর মান কত হবে? দেখো তো, এখানে T1 হলো 32 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত? 305 কেলভিন। আর T2 হলো 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত? 373 কেলভিন, তাই না? তাহলে বিয়োগ করো, 373 থেকে 305 বিয়োগ করো, এটাই আর। তাহলে বিয়োগ করলে মানটা কত আসে? আমাদের বিয়োগ করলে মানটা আসে 373 বিয়োগ 305 ইনটু 4200 ইনটু 2। ঠিক আছে, মান আসে কত? 5071 এত জুল। এখন আমরা এরপরে কি করব? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব, ভ্যাপরে পরিণত করব। তাহলে সেই ক্ষেত্রে Q2 এর মান কত? mLb। ঠিক আছে, mLb প্রযুক্ত তাপটা কত? mLb। তাহলে m এর মান কত? 2, lb এর মানটা কত? 2.26 × 10⁶। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে? 2.26 কত আসে? 5.52 × 10⁶ এত জুল। তাহলে টোটাল তাপটা আমরা বের করে ফেলতে পারতেছি না, টোটাল তাপ কত হবে? সুতরাং টোটাল del Q কত হবে? টোটাল তাপটা হবে, এই দুটাকে যোগ করি আমরা, 571.200 যোগ 5.526, তাহলে आंसर কত আসে? দুটাকে যোগ করলে, সরি এটা 4.42 4.52
4.52 হবে। আসতেছে মানটা 5.0909 ইনটু 10⁶ জুল। তাহলে আমরা কি প্রযুক্ত তাপটা পেয়ে গেছি। প্রযুক্ত তাপটার মান কত? প্রযুক্ত তাপটার মান হলো 5.09। তাহলে এরপরে আসো আমাদেরকে অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতে হবে। দ্যাট মিন্স আমাদেরকে ডেল ইউ এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের আরেকটা মান লাগছে কি ডেল ডব্লিউ এর মান। এই ডেল ডব্লিউ এর মানটা এখন আমরা বের করব। তাহলে দেখো এইটুকু করার পরে আমি এইটুকু খালি রাখি, ঠিক আছে? এইটুকু যদি আমি খালি রাখি, এখন দেখো তারপর ধাপে এখানে কি কি দেয়া আছে, এইটুকু আমি যদি খালি রাখি, এই ধাপে দেখো এখানে আমাদের কি দেয়া আছে, এখানে আমাদের স্বাভাবিক চাপ দেয়া আছে। স্বাভাবিক চাপ কত? পি এর মান কত? স্বাভাবিক চাপ হলো 101/325 এতোপাস্কেল, ঠিক আছে? এতোপাস্কেল, এটা হলো আমাদের স্বাভাবিক চাপ। এরপরে দেখো এখানে তোমার V2 এর মান দেয়া আছে। তোমার পরিবর্তিত আয়তন হলো 80 × 10⁻³ এত আয়তনের বাষ্পে পরিণত করা হলো, এটা হচ্ছে V2 এর মান। আমাদেরকে V1 এর মান লাগবে না, প্রাথমিক আয়তন লাগবে না। তাহলে এটা কার ক্ষেত্রে বলা হয়েছে? পানির ক্ষেত্রে। তাহলে প্রাথমিক আয়তন লাগবে আমাদের, প্রাথমিক আয়তন। তাহলে আয়তন আমরা কেমনে বের করতে পারি? একটা সূত্র আমরা জানি না, রো ইকুয়াল টু m/v। এখানে কেউ তোমাদেরকে আবার বলতেছি, এটাকে ডেল ভি এর মান লিখে দিবা না, এটাকে ডেল ভি এর মান লিখে দিবা না। এটাকে এত আয়তনের বাষ্পে পরিণত করা হয়েছে, এটা V2 এর মান। V1 এর মান আগে বের করে নিতে হবে। V1 এর মান কত হবে? রো ইকুয়াল টু m/v। তাহলে এখান থেকে v সমান কত হবে? রো m। তাহলে এখানে আসো প্রাথমিক আয়তন আমরা বের করব। প্রাথমিক আয়তন এটা V1 সমান কত হবে? রো m। রো এর মান কত? 1000 এবং m এর মান কত? 2 কেজি না, তাই। তাহলে এখন দেখো এটাকে আমরা মুছে দিই, মান কত আসে? 2000 মিটার কিউব, ঠিক আছে? এবং স্বাভাবিক চাপে এটাকে কত আয়তনের বাষ্পে পরিণত করা হয়েছে? V2 এর মান হলো 80 × 10⁻³ এত মিটার কিউব। ওকে, এত মিটার কিউব। আচ্ছা সরি, আমি কি সূত্রগুলো লিখেছি? রো ইকুয়াল টু m/v, রো ইকুয়াল টু m/v। তাহলে আমাদেরকে বের করতে হচ্ছে v। v এর মান হলো যে m/ρ, সরি আমি এখানে ভুল লিখেছি তো সূত্রটা। m/v, m/ρ হবে, m/ρ হবে। এটার মানটা কি হবে? m/ρ, m/ρ। তাহলে m এর মান কত? 2 আর ρ এর মান কত? 1000। তাহলে ভাগ করো, ভাগ করলে কত আসে? ভাগ করতে আসে কত? ভাগ করলে আমাদের আসে 2 × 10⁻³ 2 × 10⁻³ মিটার কিউব। এবং V2 এর মান কত দেয়া আছে? পরিবর্তিত আয়তন কত? 80 × 10⁻³ এত মিটার কিউব। তাহলে দেখো এটাকে কিন্তু ডেল ভি এর মান লিখবা না, কারণ এটা কি পরিবর্তিত আয়তন, এটা কিন্তু আয়তনের পরিবর্তন না, আয়তনের পরিবর্তন না। ওকে, এখন আসো আমরা কি করতে পারি? ডেল ভি এর মানটা এখন বের করে ফেলো। ডেল ভি এর মানটা কত হবে? ডেল ভি ইকুয়াল টু V2 - V1। তার মানে কি V2 এর মান হলো 80 × 10⁻³ - 2 × 10⁻³ এত মিটার কিউব। তাহলে কত আসে? 78 × 10⁻³ মিটার। ঠিক আছে, এখন তাহলে কৃতকাজ কত হবে? কৃতকাজ ডেল ডব্লিউ সমান কি? সূত্র কি? পি ডেল ভি। পি এর মান কত? 101/325 আর ডেল ভি এর মান কত? 78.10⁻³ সরি 78 × 10⁻³। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মানটা কত আসে? ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসে 101/325 গুণ 78/10⁻³ মানটা আসে 7903.35 7903.35 মিটার কিউব, সরি জুল, এত জুল। হ্যাঁ, কাজের একক কি? জুল। এখন দেখো আমাদেরকে কি অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা নির্ণয় করতে হবে। অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা নির্ণয় করতে হবে। বলা হলো সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় সম্ভব কিনা। তাহলে আমরা এখানে উপরের প্রশ্নটা মুছে দেই, এটার আর তো কাজ নেই আমাদের। এখন আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা বের করতে পারলেই কি ম্যাথটা হয়ে গেল। ঠিক আছে, দেখছো প্রশ্নটা একটু ঘুরাই দিছে, কিন্তু কি ঘুরাই দেয় নাই মানে কি একদম সহজ প্রশ্ন, বাট একটু তোমার ভিন্ন ধারার একটা প্রশ্ন দিল, তোমরা বুঝবা আশা করি। তো দেখো সুতরাং কি ডেল কিউ প্লাস ডেল ইউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে এখান থেকে ডেল ইউ এর মানটা কত হবে? ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ। তাহলে ডেল কিউ এর মান কত? ডেল কিউ এর মান হলো 5.09 × 10⁻6 মাইনাস ডেল ডব্লিউ এর মান কত? 7903.35 এত জুল।
এখন ক্যালকুলেশন করে মানটা কত আসে দেখো। ক্যালকুলেশন করলে মানটা 5.09 6 মাইনাস 3.35, আমাদের মানটা আসে কত 5.082 into 10 to the power 6 জুল। ঠিক আছে, এতই কি आंसर 5.0 into 10 to the power 6। তাহলে দেখো তো আমরা কি অন্তস্থ শক্তির পরিবর্তনটা নির্ণয় করা সম্ভব? হ্যাঁ, আমরা নির্ণয় করেও দেখিয়ে দিলাম অন্তস্থ শক্তির পরিবর্তনটা নির্ণয় সম্ভব। তাহলে দেখো আমি এখন প্রায় 10টার মতো ম্যাথ সলভ করেছি তোমাদেরকে সিকিউ। তোমরা এই ম্যাথগুলো সুন্দর করে খাতায় নোট করে নাও। হ্যাঁ, নোট করে করে যখন প্র্যাকটিস করবা দেখো এইগুলোর মধ্য থেকেই কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার প্রশ্ন আমরা পাবো। সো একটু ভালো করে প্র্যাকটিস করো। আমি চেষ্টা করবো আরো কয়েকটা চ্যাপ্টারে এরকম তোমাদেরকে কিছু সিকিউ ক্লাস দেওয়ার জন্য। তো আমাকে জানাবে ক্লাসগুলো কিরকম হয়েছে এবং কোনো চেঞ্জ আনা দরকার কিনা ক্লাসে। আশা করি তোমরা সবাই বুঝবা। তো আজকে এই পর্যন্ত, আমাদের একটা এপিসোড দিয়ে কিন্তু আমরা তাপগতিবিদ্যা শিওর শর্ট সিকিউ ক্লাসটা শেষ করে দিলাম। ঠিক আছে, আমরা আর কোনো এপিসোড নেওয়ার প্ল্যানিং নেই এই সিকিউ এই তাপগতিবিদ্যা থেকে। এখন যে টাইপসের ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করেছি এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় মোস্ট তোমরা কি পেতে পারো, কমন পেতে পারো। হ্যাঁ, তারপরেও তোমরা টেস্ট পেপার সলভ করো বেশি বেশি করে। ঠিক আছে, কারণ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নতুন প্রবলেমের সম্মুখীন হবা তোমরা। বাট তোমরা যে টেস্ট পেপার বা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করো দেখবা যে এই টাইপসের ম্যাথগুলোই কিন্তু আসে। ঠিক আছে, যা যা একটু আগে আমি করেছি তোমাদেরকে সেইগুলা থেকে আসে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।